আমার বান্ধবী তার জুনিয়র এক্স বয়ফ্রেন্ডকে শিক্ষা দেওয়ার জন্য অফিসে চাকরি দিয়েছিল। গত 2 মাস ধরে ছেলেটার সাথে যা নয় তাই বিহেভ করে যাচ্ছে মেয়েটা। আর আজকে সবার সামনে ওকে ছোট করলো। এরকম করে মানুষকে অপমান করাটা কারোর জন্যই শোভা পায় না। মানুষ ভুল ত্রুটি করতেই পারে, তাই বলে সবার সামনে তাকে এরকম করে অপমান অপদস্থ করা কোনো ভদ্রতার পরিচয় না। আসলে কথায় বলে না, বড়লোকদের মেয়েগুলো বকে যায় খুব তাড়াতাড়ি। আমার বান্ধবী হয়েছে ঠিক তেমনই। টাকা টাকা পয়সাকে জীবনের সবচেয়ে বড় বিষয় মনে করে। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ছেলেটার সাথে ওর 6 মাসের রিলেশন ছিল। তারপর যখন আমার বান্ধবী নীলার বাবা জানতে পারে বিষয়টা, তখন ছেলেটাকে বেশ খানিকটা শাসিয়েছিল। ছেলেটার সামর্থ্য ছিল না ওদের সমপরিমাণে এসে দাঁড়ানো, কিংবা ওকে বিয়ে করবে সেই প্রস্তাব নিয়ে ওদের বাসায় আসার। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের সাথে যখন বড়লোকের মেয়েরা প্রেম করে, তখন প্রথম প্রথম তো বিষয়টা বেশ মাখোই থাকে, কিন্তু পরবর্তীতে পরিবার জানতে পারলে ঝামেলাটা অনেক দূর গড়ায়। যে ছেলেটার সাথে আমার বান্ধবী এত মিসবিহেভ করলো, সেই ছেলেটার সাথেও এরকমই হয়েছে। ও বুঝতে না পারলেও আমি বেশ ভালো করেই বুঝতে পারছি বিষয়টা। ছেলেটা হাজারবার ওকে বলার চেষ্টা করলেও নীলা শুনতেই চায়নি। ওর রাগ একটাই হচ্ছে, ওর সাথে কোনো ছেলের রিলেশন ভেঙে দিল, কিন্তু এটা জানতে চাইলো না যে ওর বাবা ঠিক কী পরিমাণে টর্চার ছেলেটার উপর করেছে। গরিব আর মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনের ভয় একটাই, ছেলে মেয়ে আর মান সম্মান ছাড়া তাদের কিছু নেই। তাই তেমনইভাবে ছেলেটাও তার পরিবারের কথা ভেবেই আমার বান্ধবীকে ফেলে রেখে এখান থেকে চলে গিয়েছিল। এই অবধি আমি খুব ভালো করেই বিষয়টা জানি, কিন্তু কী জন্য গিয়েছিল, কেন ওকে না জানিয়ে এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেটা জানাইনি। সেটাকে দেখার পর গত 1 মাস আগে জানতে পারলাম তারও 1 মাস আগে থেকে আমার বান্ধবী তার এক্স বয়ফ্রেন্ডকে অফিসের পিএ হিসেবে নিয়োগ করেছে। সেইটা যে ওর এক্স বয়ফ্রেন্ড জানার পর থেকে আমার বেশ কৌতূহল হচ্ছিল এটা ভেবেই। নীলা জেনে শুনে কেন ছেলেটাকে অফিসে চাকরি দিল, বিষয়টা জিজ্ঞেস করতেই আমার বান্ধবী আমাকে সেদিন বলেছিল, তোর কি মনে হয় এত সহজে আমি ওকে ছেড়ে দিব? আমার কোনো অন্যায় না থাকার পরও, আমি কোনো দোষ ত্রুটি না করার পরেও আমাকে প্রতারণা করে এখান থেকে চলে গেছে। এমনকি আমার সাথে রাগারাগি হয়নি যে ব্রেকআপও করে দিবে। তাহলে কেন কাপুরুষের মতো পালালো? দেখ, সব বিষয়ে এত নাক গলালে চলে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওর কোনো সমস্যা থাকতেই পারে। তুই সবটা জানার চেষ্টা না করেই ওর সাথে এরকম মিসবিহেভ করতে পারিস না। ইশিকা সেদিন বান্ধবীদের সাথে বেশ খানিকটা রাগারাগি করেছিল। তারপর থেকে ইশিকা যতবার জানতে পেরেছে কিংবা ওদের অফিসে এসে দেখা করেছে, ততবারই ছেলেটাকে দেখেছে। আর নীলা যে ওর সাথে কী পরিমাণে মিসবিহেভ করে সেটা সামনে থেকে দেখার পর ইশিকার বেশ খানিকটা অবাক লেগেছে। কারণ একটা মানুষের সাথে একটা মানুষ এত বাজে ব্যবহার করতে পারে সেটা ইশিকার ধারণার বাহিরে ছিল। ছেলেটার নাম ঈশান। বারবার যখন ইশিকা ওর বান্ধবীর বয়ফ্রেন্ডকে বিষয়টা জিজ্ঞেস করে, তখন ছেলেটা বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ততবারই ইশিকা ওর বান্ধবীকে ছেড়ে যাওয়ার মূল কারণটা ছেলেটার থেকে জানতে চাইছিল। তাই প্রায়ই ওর অফিসে এসে ছেলেটার সাথে কথা বলার চেষ্টা করলে তখন নীলা প্রচুর পরিমাণে রেগে যায়। আর রেগে গিয়ে ছেলেটাকে আরও বেশি অপমান করতে থাকে। তাই ইশিকা বান্ধবীর সামনে কোনোভাবেই ছেলেটার সাথে কথা বলতে চায় না। তারপরও জানার আগ্রহটা অনেক বেশি থাকলেও জানার মতো কোনো সুযোগ সুবিধা হয়নি। আর ছেলেটা যবে থেকে চাকরিতে জয়েন করেছে তবে থেকে একদম ম্যাডাম অর্থাৎ তার এক্স গার্লফ্রেন্ডের সাথে পিছনে আঠার মতো লেগে আছে। হয়তো নীলার আদেশ এমনই, তাই ছেলেটাকে চোখের সামনে থেকে সরতে দেয় না। নীলা ছেলেটাকে হাজারটা বাজে কথা বলবে, হাজারবার অপমান করবে, তারপরও চাকরি হারানোর ভয়ে ছেলেটা ওর অফিসেই পড়ে আছে। ইশিকা বারবার ছেলেটাকে বলেছিল ওদের অফিসে জব দিয়ে দিবে, যেন আর নীলাদের অফিসে না যায়। কিন্তু ছেলেটা বলেছে, দেখুন ম্যাডাম, আমি আপনার বান্ধবীর অফিসে জব করছি, সেটা করতে দিন। এখান থেকে জব ছেড়ে দিয়ে যদি আপনাদের অফিসে কাজ করতে আরম্ভ করি, তাহলে আপনাদের দুজনের মাঝে ঝামেলা হবে। এমনিতেই আপনি আমার সাথে কথা বলেন, তাতে আপনার বান্ধবী আপনার উপর রাগারাগি করে। তাই আপনাকে রিকোয়েস্ট করব, আপনি আমার সাথে কথা বলতে আসবেন না, প্লিজ। আমার বান্ধবী তোমার উপরে টর্চার করেই যাবে, আর তুমি সেসব সহ্য করবে কি করে? তুমি মধ্যবিত্ত বলে কি মানুষ নও, নাকি অন্য কোথাও কাজ করতে পারবে না? দেখো, নীলা ছোটবেলা থেকেই এমন বদমেজাজি। ওর কাছে যেটা ঠিক মনে হয় ও সেটাই করে। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি ওকে ছেড়ে গিয়েছিলে, সেই জন্য প্রতিশোধ নিচ্ছে।
তুমি সেটা জেনে শুনেও কেন ওর অফিসে জয়েন করেছিলে? জয়েন করতে চাইনি ম্যাডাম। যখন চাকরিটা পেয়েছিলাম তখন অনেক বেশি খুশি ছিলাম। জানতামই না এটা ওনার অফিস। জানলে তারপরও চাকরিটা করতেই হতো। পরিবারের মানুষগুলো যে আমার দিকে চেয়ে আছে। গত 6 মাস যাবৎ চাকরির জন্য হাজার জায়গায় গিয়েছি, একটাও চাকরি হয়নি। তারপর এত কষ্টে একটা চাকরি পেয়ে ছেড়ে দিতাম কি করে বলেন? উনি না হয় আমার উপর রাগ দেখাচ্ছেন, আমি অন্যায় করেছি, তার প্রতিশোধ নিয়েছে, নিতে দিন। কতদিন আর উনি এমন করতে পারে আমিও সেটা দেখতে চাই। আমার সহ্য শক্তিটা অনেক বেশি, জানেন তো। উনি আমাকে টর্চার করতে পারে, আমি সেটা সহ্য করে নেব। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি কেন ওকে ছেড়ে গিয়েছিলে সেটা তো এবার আমাকে বলতেই পারো। পুরনো সেসব কথা না শুনলে হয় না, আর এসব কথা শোনার কি দরকার? ছেলেটা সেদিন বিষয়টা এড়িয়ে গিয়েছিল। ইশিকা হাজারবার চেষ্টা করেও জানতে পারেনি। আর আজকে যখন পুরো পার্টির সামনে নীলা তার এক্স বয়ফ্রেন্ড ওরফে পিএকে সবার সামনে একটা থাপ্পড় মারল, মেয়েটা যা ইচ্ছে তাই বলে গালিগালাজ করতে লাগলো, হাজারটা বাজে কথা, ছোট লোক গেয়েও খ্যাত বলে অপমান করলো, তখনও ছেলেটা চুপ করেছিল। নীলার এমন অযথা সিনক্রেট দেখে ইশিকা আর চুপ করে থাকতে পারেনি। ইশিকা এসে ওর বান্ধবীর সামনে দাঁড়িয়ে ছেলেটাকে প্রোটেক্ট করে বলেছিল, তোর মিসবিহেভের মাত্রাটা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। সামান্য একটা গ্লাস হাতে থেকে পড়ে গেছে বলে এত বেশি অপমান করতে হয় কাউকে? তোরে তো সমস্যা কিসের বলতো? আমি ওকে যা ইচ্ছা তাই বলি, তাতে তোরে তো সমস্যা কিসের? এসব ওর কর্মফল, তুই বুঝতে পারছিস না? এসব ওর কাজের কারণেই ওর সাথে হচ্ছে। ওর যেটা প্রাপ্য আমি ওকে সেটাই বুঝিয়ে দিচ্ছি, তাই তুই এর মাঝে নাক গলাতে আসবি না। দেখ নীলা, পার্সোনাল বিষয়ে ওর সাথে তো সমস্যা থাকতেই পারে। ওকে তোর অপছন্দ হতেই পারে, রাগ অভিমান তুই করতেই পারিস। ও তোর বিয়ে তাও ঠিক আছে, কিন্তু তাই বলে সবার সামনে এরকম করে গায়ে হাত তুলবি? অফিসে কতগুলো মানুষের সামনে অপমান করিস, অবহেলা করিস, তাতেও ও তো চুপ করেই থাকে। তোর চাকরি করে বলে তুই আজকে বাসা ভর্তি মেহমানের সামনে এরকম করে ওর সাথে মিসবিহেভ করতে পারিস না? ভুল করলে তার জন্য শাস্তি হবে, কিন্তু তাই বলে একটা মানুষের সাথে এত বেশি সিনক্রেট করা উচিত না। তোর বিহেভ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার বান্ধবী, ওর হয়ে কি করে কথা বলছিস? তুই জানিস না ও কি করেছে? তারপরও তুই জানি না, আর জানতেও চাই না। শোন, সব কিছুর পিছনে একটা কারণ থাকে, সেই কারণটা তুই জানার চেষ্টা করিস না। আমি বলবো তুই তোর বাবার কাছে যাই জিজ্ঞেস করে দেখিস সেদিন কী হয়েছিল, আর তোর বাবার সাথে দেখা করার পর ওদের মাঝে কী কথা হয়েছিল। তোর আব্বু বিষয়টা জানতো কি না সেটা একটু জানার চেষ্টা কর। আমার তো মনে হয় তোর আব্বু বিষয়টা জানে, আর গরিব একটা ছেলে তোর সাথে প্রেম করবে তাই সেটা উনি মেনে নিতে পারেননি। সেই জন্যই হয়তো বা ওকে এমন কিছু বলেছিল যার জন্য ও তোকে ফেলে পালিয়ে গিয়েছিল। ইশিকার বান্ধবীকে আর কোনো সিন ক্রিয়েট করার আগেই বলতে আরম্ভ করলো, অনেক করেছিস, আর না, এবার একটু চুপ যা। অন্তত আমি ভেবেছিলাম তুই একটু বুদ্ধি নিয়ে চলাফেরা করিস, কিন্তু তুই যে এত মাথা মোটা আমার সেটা জানা ছিল না। ও যখন ফিরে আসলো তুই তো একটাবার ওকে জিজ্ঞেস করতে পারতি ও কেন চলে গিয়েছিল। তুই সেটাও জানার চেষ্টা করিসনি, কারণ তোর প্রয়োজন হয়নি। আচ্ছা সত্যি করে বলতো, তুই যে পরিমাণে অহংকারী, ওর সাথে কখনো সম্পর্ক থাকলে বিয়ে করতি ওকে? আমার তো মনে হয় না এটা। তুই ওকে বিয়ে করে সংসার করতি? শোন আমি বলি কি, তুই একটু আঙ্কেলের সাথে কথা বল, এসব বিষয়ে উনি জানেন কিনা, আর কি করেছিল উনি সেটা একটু জানার চেষ্টা কর। তারপর না হয় তাকে শাস্তি দিতে আসিস। তুই কিন্তু এবার বেশি বেশি করছিস। তুই জানিস আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, তাই বেশি বেশি যে আমাকে করতেই হয়। আর ঈশান তোর জবটা করবে না, ও যদি করতে চায় আমি তাকে করতে দিব না। এতে তোর সাথে আমার সম্পর্ক থাকুক বা না থাকুক, কারণ তোর মতো অহংকারী একটা মেয়ের সাথে সম্পর্কে থাকা আর না থাকা সমান কথা। একটা ছেলে তোর সাথে 6 মাস প্রেম করেছে, তারপর হুটহাট উধাও কেন চলে গেল সেটা জানার চেষ্টা না করে যখন তাকে এরকম করে অপমান করতে পারিস, তাহলে আমার সাথে 2 দিন বাদে সম্পর্কটা তোর ছিন্ন করলে বেশি সময় লাগবে না, সেটা আমার জানা আছে। তুই ওর সাথে যাবি না। তুই যদি এখান থেকে চাকরি ছেড়ে যাস না, তাহলে তুই কি করে এই শহরে চাকরি করতে পারিস আমি সেটা দেখে নিব। ম্যাডাম প্লিজ, আপনারা ঝামেলা করবেন না। আমার জন্য নিজেদের মধ্যে ঝামেলা পাকাবেন না। এতদিনের বন্ধুত্ব আপনাদের, আমার মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির তুচ্ছ মানুষের জন্য কেন নিজেদের মধ্যে ঝামেলা করবেন? নীলা কিছু বলবে তার আগে ইশিকা ঈশানের হাত ধরল, তারপর টানতে টানতে সেখান থেকে বের হয়ে নিয়ে গেল। দুজন বাহিরে এসে একটা গাড়ির সামনে এসে ইশিকা ঈশানকে দাঁড় করালো, তারপর হাতটা ছেড়ে দিল। মেয়েটা এখন ওর আগে ফুঁসছে।
ঈশান অবাক হচ্ছে ওর এরকম কর্মকাণ্ড দেখে। সামান্য একটা কারণে মেয়েটা তার বান্ধবীর সাথে সম্পর্কটা নষ্ট করলো। বিষয়টা ভেবেই ঈশান বলতে আরম্ভ করলো। ম্যাডাম, এই কাজটা বোধ হয় আপনার ঠিক হলো না। আপনি একটাবার অন্তত ভেবেচিন্তে কথাগুলো বলতে পারতেন। এরপর আপনার বান্ধবী তো আপনার সাথে সম্পর্কটাই নষ্ট করে ফেলবে। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি একটা দূরের মানুষ। ওনার সাথে যেরকম অন্যায় করেছি তেমন অন্যায় আপনার সাথেও করতে পারি। যা ইচ্ছা তাই তো করতে পারো, তবে একটা কথা, তুমি আজকের পর আর ওই অফিসে যাবে না। তোমার যদি জব করতে হয় আমি তোমাকে জব দেবো। ওর ওইখানে যত টাকা স্যালারি পেতে তার থেকে ডাবল পাবে, তারপরে দয়া করে ওর ওখানে যাবে না। কিন্তু ম্যাডাম, আমার জন্য আপনাদের সম্পর্ক। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবে না। আমি তোমাকে বারণ করেছি, তুমি বারবার সেই সম্পর্কের কথা বলছো। তোমার কি মনে হয় ওর সাথে আমার সম্পর্ক খুব বেশি একটা ভালো? ও যেই সব কার্যকলাপ করে বেড়ায় না, ওর মতো বান্ধবী থাকার চেয়ে না থাকাই ভালো। এমন কোনো বাজে কাজ নেই যে নীলা সেটা করে না। তুমি সেটা জানলে অবাক হবে। তুমি সেদিন যদি ওকে ছেড়ে গিয়ে ভুল করেও থাকো তাহলে তোমার নিজের জন্যই ভালো করেছো, নাহলে ওর মতো মেয়ের সাথে তোমার পক্ষে থাকা সম্ভব ছিল না। ও যতটা উচ্ছৃঙ্খল, ওর বিহেভিয়ার দেখে হয়তো তুমি বুঝতেই পারছো। আর কেমন মানুষের সাথে মেলামেশা করে সেটা তোমার ধারণা হয়তো এই কয়েকদিনে হয়েই গেছে। যাই হোক, আর এসব বিষয় নিয়ে কথা বলতে চাইছি না। তুমি কালকে তোমার কাগজপত্রগুলো নিয়ে আমার অফিসে আসবে। আমি বাসায় গিয়ে আব্বুর সাথে কথা বলে রাখবো। তারপর তারপর তুমি না হয় আমাদের অফিসে কাজ করবে। কিন্তু ম্যাডাম। আর কোনো কথা নয়, আমি এই বিষয়ে কোনো কথাই শুনতে চাই না। আমি তোমার হয়ে এত ঝামেলা করলাম, আর তুমি কিনা আমার হয়ে এটুকু করতে পারবে না? ঈশান কিছুক্ষণ চুপ করে রইল। তখন ঈশিকা গাড়ির দরজা খুলে দিয়ে ঈশানকে উঠতে বললেই ছেলেটা ওর দিকে তাকালো। মেয়েটা একটু হাসার চেষ্টা করে বলল, তোমার কি হেঁটে হেঁটে বাসায় যাওয়ার ইচ্ছে আছে নাকি? এখন গাড়িতে ওঠো, তোমাকে বাসায় পৌঁছে দিই। না, মানে আসলে ম্যাডাম, বলছিলাম কি পার্টিটা শেষ হলে ম্যাডামের সাথে কথা বলে। তোমার কি মাথা খারাপ নাকি, পাগল হয়েছো? তুমি ওর সাথে কথা বলতে গেলে নীলা যেই পরিমাণ সিনক্রিয়ে তোমার সাথে করবে সেটা তুমি ভাবতেও পারছো না। তারপরেও তুমি ওর সাথে কথা বলতে চাও, এটার মানে কি এতক্ষণ? তাহলে তোমাকে আমি কি বুঝালাম? ওঠো, গাড়িতে ওঠো। আজকের পর আর ওর সাথে তোমার কোনো দেখা হবে না। ঈশান চুপ করে রইল। মেয়েটার রাগী কণ্ঠে একটা ধমক দিতে ঈশান উঠে বসলো। ঈশিকা ড্রাইভ করে ঈশানের থেকে ঠিকানা জেনে তারপর ওর বাসার সামনে আসলো। ঈশান অবাক হলো যে মেয়েটা আবার কেন নামছে। আমার জানা হলো না ঈশান, আমি তোমার থেকে কারণটা জানতে চাইছি। তুমি কেন সেদিন আমার বান্ধবীকে ছেড়ে গিয়েছিলে? আর কি এমন অন্যায় ছিল তোমার যার জন্য আমার বান্ধবী তোমার ফিরে আসার পর তোমার সাথে ঠিক এতটাই বাজে বিহেভ করছে, যেটা কোনো মানুষের সাথে করলে সে ভালোভাবে নিতে পারবে না? ম্যাডাম, এখন এসব কথা বলতে ভালো লাগছে না। আজকের মতো আমাকে ছাড়ুন। আজকে না বলি, অন্য কোনো দিন বলি প্লিজ। আজকে ছেড়ে দিলাম, কিন্তু এরপরে যেদিন দেখা হবে সেদিন তোমার সাথে তোমার থেকে এসব কথা না শুনে আমি ছাড়বো না। তাই আজকেই শেষবার তোমাকে সুযোগ দিলাম। কি মিথ্যে গুছাবে সেটা গুছিয়ে আমাকে বলবে। মিথ্যা কেন বলবো? যেটা হয়েছে সেটাই বলবো, তবে আজকে না, অন্য কোনো দিন। ঈশান মেয়েটাকে ভিতরে যেতে বলল, কিন্তু ঈশিকা গেল না। মেয়েটা চলে যেতে ঈশান বাসায় আসলো। তারপর ছেলের মন খারাপ দেখে আব্বু আম্মু বিষয়টা জিজ্ঞেস করলে ঈশান সবটা জানালো। জানি না এই জবটা থাকবে কিনা, আর চাকরি যদি ছেড়ে দিই তাহলে কি অবস্থা হবে পুরো পরিবারের, সেটাই ভাবছি। আমি বলি কি, এত কষ্ট করে চাকরিটা করার দরকার নেই বাপ। তুই বরং আমাদের নিয়ে গ্রামে চল। আমরা গ্রামেই ভালো ছিলাম, হয়তো কষ্ট হচ্ছিল, তারপরও দিব্যি ভালো ছিলাম। একটু কষ্ট হলেও সবটা মানিয়ে নিতে পারবো। কিন্তু মানুষের সামনে এরকম মান সম্মান নষ্ট করার কোনো মানেই হয় না। আম্মুকে একটু বোঝাও না আব্বু, কী সব কথা বলছে। পুরো পরিবার, বোনের পড়ালেখা সব মিলিয়ে হিমশিম খেতে হবে। গ্রামে গেলে ওর পড়ালেখাটা বন্ধ হবে। যা ইচ্ছে তাই হোক, দরকার হয় পড়ালেখা করব না ভাইয়া, তারপরও এরকম একটা পরিস্থিতিতে তোমাকে রাখতে চাই না। যতদূর করেছি সেটাই না হয় থাক। তারপর আমি চাই না আমার ভাইয়াকে কেউ এমন করে অপমান করুক। তুমি প্লিজ চাকরিটা ছেড়ে দাও। আমাকে একটু ভাবতে দেবন, এখন এইসব বিষয়ে কথা বলিস না। তোমার আম্মু ঠিকই বলেছে, এখন চাকরি করার কোনো দরকার নেই। এমন চাকরি করার থেকে না করাই ভালো। তোমার পিঠের ছাল চামড়া সব তুলে ফেলেছে মেয়েটা, আর তুমি আমাদের কথা চিন্তা করছো? এত ছোট হতে নেই বাবা। আমরা মধ্যবিত্ত হলেও আমাদের একটা মান সম্মান আছে। সবার সামনে সেই সম্মানটা খাওয়ানোর কিংবা পায়ের সাথে পায়ে
মারিয়ে দেওয়াটা কি খুব বেশি দরকার আছে? ঈশান চুপ করে রইল। আব্বু আম্মু ঈশানকে হাজারবার বারণ করতে লাগলো যেন চাকরিটা না করে আর ছেড়ে দেয়। অন্যদিকে ঈশিকা বাসায় আসলো, মনটা বেশ খারাপ মেয়েটার। ঈশিকা এসে কোনো রকম একটু ডিনার করে তারপর রুমের দিকে যাচ্ছিল, তখন আব্বু আম্মু মেয়ের মুখ কালো দেখে বলতে লাগলো, কি হয়েছে মামনি? তুমি আবার মন খারাপ করে আছো কেন? না আব্বু, তেমন কিছু না। তেমন কিছু না বললেই হলো? গেলে পার্টিতে, সেখান থেকে ফিরলে এরকম মন খারাপ নিয়ে কে কি বলেছে আমাদের বলো। ঈশিকা চুপ করে রইল। আব্বু ওর হাত ধরে টেনে বসালো। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই মেয়ে তার বাবাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ চুপ করে থেকে ঈশিকা পার্টিতে ঘটা সব ঘটনা বলল। সব শোনার পর ঈশিকার আব্বু চুপ করে রইল। তখন মেয়েটা বলতে লাগলো, আমি কি কোনো ভুল করেছি আব্বু? আমার তো মনে হয় না যে মানুষ হিসেবে আমি মানুষের পাশে দাঁড়িয়ে কোনো ভুল করেছি। আসলে বিষয়টা বেশি দৃষ্টিকটু ছিল। তার উপরে নীলা যে পরিমাণে মিসবিহেভ ওই ছেলেটার সাথে করে, তাতে যার ভেতরে মানবতা আছে সে কোনোদিনও এইসব বিষয় সহ্য করতে পারবে না। তাই আমিও পারিনি, সেই জন্য এতগুলো কথা বলে এসেছি। কী হলো, তুমি কথা বলছো না যে আমি ভুল করেছি, তাই না? না মামনি, তুমি কোনো ভুল করনি। মানুষ হিসেবে একজন মানুষের প্রতি অন্যায় হতে দেখে সেটার প্রতিবাদ করেছো। আমাদের সবারই উচিত। কিন্তু নীলার সাথে যে তোমার সম্পর্কটা নষ্ট হলো। আব্বু এরকম বিষয়ে থাকা না থাকা দুটাই সমান। আব্বু এরকম সম্পর্ক থাকা না থাকা দুটাই সমান। ও যদি প্রতিনিয়ত অন্যায় করতে থাকে তাহলে আমি কি করে সহ্য করিনি বলো? তাই পারিনি। এদের সম্পর্ক থাকুক বা না থাকুক তাতে আমার কিছু যায় আসে না। আবারও সবার মাঝে কিছুক্ষণ নীরবতা চলল। তখনই ঈশিকা মনে হতে লাগলো যে ও ঈশানকে একটা চাকরি দিবে বলেছিল। সেই কথাটা আব্বুকে বলল। তারপরও লোকটা কোনো কথা বলছে না, তাই ঈশিকা বলতে আরম্ভ করলো, আব্বু তুমি কিছু বললে না যে? কোন ব্যাপারে মামনি? আমি যে ওই ছেলেটাকে কথা দিয়ে এসেছি যে ওকে আমাদের অফিসে জব দেবো, তাই। অফিসে তো তুমি বসো, তাহলে তুমি কাকে জব দিবে না দিবে সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি তো অফিসে পার্মানেন্ট না, সবেমাত্র কিছু কিছু কাজ বুঝে নেওয়ার চেষ্টা করছি। হাতে কোনো কয়েকটা দিন মাত্র সপ্তাহে বসি। তাই বলছিলাম কি, তুমি যদি বলতে তাহলে ওকে। ঠিক আছে, আমার মামনি কাউকে কথা দিয়ে এসেছে আর সেটা পূরণ করবে না, তেমনটা হলে তো খারাপ দেখায়, তাই না? তুমি কালকে ছেলেটা গিয়ে আমার সাথে দেখা করতে বলো। ঈশিকা খুশি হয়ে আব্বুকে জড়িয়ে ধরল। কিন্তু ছেলেটার প্রতি ওর এত আগ্রহ কেন সেটা একটু আবার জানার চেষ্টা করলো না। পরদিন সকালে ঈশিকার ঘুম ভাঙতেই মনে হলো যে ঈশানকে তো বলা হয়নি ওদের অফিসের ঠিকানাটা। অন্যদিকে ছেলেটা যদি অফিসের দিকে চলে যায় তাহলে তো আবার ঝামেলা বাঁধবে। অফিসে গিয়ে ওকে নীলার সম্মুখীন হতে হবে, আর সেখানে বেশ বড়সড় একটা ঝামেলা সে পাকাবে, সেটা ঈশিকা খুব ভালো করেই বুঝতে পারছে। আর কালকে পার্টি থেকে বাড়ি বেরিয়ে আসার কারণে ওকে হাজারটা কথা শুনতে হবে। ঈশিকার এক মুহূর্ত দেরি করলো না, কোনো রকমে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে দৌড়ে বেরোলো। আব্বু অনেক আগেই বাসা থেকে বেরিয়ে গেছে। ঈশিকা আবার কালকে রাতের মতো ঈশানের বাসার সামনে চলে আসলো। ছেলেটা সবেমাত্র বাসা থেকে বের হচ্ছিল। এরই মাঝখানে বাসার সামনে এসে গাড়ি থামতেই ঈশান অবাক চোখে তাকালো। গাড়ি থেকে ঈশিকা নেমে দাঁড়ালো। তারপর ঈশানের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি মুখে রেখে ফুটিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটাকে দেখে এবার ঈশান কিছুটা অবাক হলেও তাড়াহুড়ো করে এসে ওর সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনি আপনি আমার বাসায় আসলেন যে? আসুন আসুন, ভেতরে আসুন। না, এখন ভেতরে যাবো না, তবে তুমি মনে হয় আবার অফিসে যাচ্ছিলে, তাই না? ঈশান মাথা নিচু করে ফেললো। ঈশিকা আবার বলতে লাগলো, আমি জানতাম তুমি এরকম কিছুই করবে, তাই তো কালকে আব্বুকে বলে রেখেছিলাম। আসলে তোমার কোনো নাম্বার ছিল না, শুধু ঠিকানাটা জানতাম তাই চলে এসেছি। তোমাকে এই অফিসে যেতে হবে না, আমার এই রিকোয়েস্টটুকু রাখো। তুমি আমাদের অফিসে যাবে, আব্বু অফিসে আছে, তোমার সাথে কথা বলে তোমাকে একটা জব দিয়ে দেবে। কিন্তু ম্যাডাম। দয়া করে আর কোনো কিন্তু নয়, আর একটা কথাও তুমি বলবে না। তোমার হয়ে আমি এত মানুষের সামনে থেকে কালকে এতগুলো কথা বলে আমার বান্ধবীকে বলে এসেছি। এখন যদি তুমি আমার পাশে না থাকো তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকবে ঈশান?
ঈশান ভাবতে লাগলো, সেটাই তো, কালকে মেয়েটা সবার সামনে থেকে ওকে প্রোটেক্ট করে আনলো, তার উপর আবার তার বান্ধবীর সাথে এতগুলো কথা বলে সম্পর্কটাকে নষ্ট করে আসলো। এরপর যে দুজনের মাঝে সাপে হলো সম্পর্ক সেটা নিশ্চিত। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, তারপর বলতে আরম্ভ করলো, ম্যাডাম, বাসা পর্যন্ত যখন এসেছেন তাহলে একবার ভেতরে চলুন, একটু চাটা খেয়ে তারপর না হয়। আগে তোমার একটা পার্মানেন্ট বন্দোবস্ত করি, তারপরে তোমার বাসায় আমি নিজে থেকেই আসবো। এখন কথা না বলে তোমার পেপারসগুলো নিয়ে আসো। মেয়েটাকে আরও কয়েকবার বলতেই ঈশান তাড়াহুড়ো করে গিয়ে ওর কাগজপত্রগুলো নিয়ে আসলো। তারপর বেশ খানিকক্ষণ ড্রাইভ করার পর একটা নির্জন জায়গায় এসে গাড়িটা থামিয়ে দিল। ঈশান ভেবেছিল সরাসরি অফিসে যাবে, কিন্তু মেয়েটা এখানে কেন আনলো সেটাই জিজ্ঞেস করার আগে এবার ঈশিকা বলতে লাগলো, শোনো, কাল রাতে কিন্তু তুমি আমাকে বলেছো অন্য কোনো একদিন এই বিষয়ে বলবে। আজকে আর লুকানোর চেষ্টা করবে না। কালকে না হয় মুড অফ ছিল, তাই আর জোর করিনি, কিন্তু আজকে না শুনে ছাড়ছি না। কেন তুমি থেকে চলে গিয়েছিলে, আর কেনই বা আমার বান্ধবী তোমার সাথে এরকম মিসবিহেভ করছে? ঈশান এবার গাড়ি থেকে বেরিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো। ঈশিকা এসে ওর পাশাপাশি কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়াতেই তখন ঈশান একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আপনার বান্ধবীর সাথে গত 2 বছর আগে আমার 6 মাসের রিলেশন ছিল। আপনি হয়তো জানতেন সেটা, আমাকে কখনো দেখেনি। আর আপনার সাথে আমারও আগে পরে কখনো দেখা হয়নি। এখানে আসার পরে আপনার সাথে আমার প্রথম দেখা। আর তারপর সেদিন তো জানতেই পারলেন সবটা। আপনার বান্ধবী আমাকে কি বলেছে আমি জানি না, তবে এইটুকু আপনি জানেন যে আমি ওনাকে ছেড়ে গিয়েছিলাম। আর ছেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল কি জানেন তো? আমি ছিলাম মধ্যবিত্ত, আর উনি ছিল বড়লোকের একমাত্র মেয়ে, সেই বাংলা সিনেমার মতো। এখনকার দিনেও বড়লোক বাবার আদরে মেয়েগুলা গরিব কাউকে ভালোবাসলে সেটা বড়লোক বাবা মেনে নিতে চায় না। এটা অনেক আগে থেকেই হয়ে আসে। আমিও রিলেশনশিপের প্রথমে অনেকবার আপনার বান্ধবীকে বারণ করেছিলাম, কিন্তু আপনার বান্ধবী আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, অনেকবার সুইসাইড করার নাটক করে, তারপর আমার সাথে রিলেশনে যায়। আস্তে আস্তে যখন ওর প্রতি দুর্বল হতে শুরু করেছিলাম, তখন মেয়েটা আমাকে বলেছিল ওর আব্বুর সাথে দেখা করতে, তাই আমিও ওকে কথা দিয়েছিলাম। কিন্তু তার আগে যখন ওরা বুঝতে পারে আমাদের মাঝে সম্পর্ক চলছে, তখন উনি রেগে যান। আসলে রাস্তায় একদিন রিক্সাতে দুজনে হাসাহাসি করে কথা বলতে দেখে ফেলেছিল ভদ্রলোক, আর আপনার বান্ধবী আমার কাঁধে মাথা রেখে আমার হাতটা জড়িয়ে ধরে রেখেছিল। এমন অবস্থায় দেখেই হয়তো বা ওনার রাগ হয়েছিল। তারপর একদিন আমাকে তার অফিসে ডাকে। এটা আবার ওনার মেয়ে জানতো না। আমি অফিসে গিয়ে দেখা করলে ভদ্রলোক আমাকে টাকার অফার করে, কিন্তু আমি নিতে নারাজ ছিলাম। তারপর অনেক হুমকি ধমকি দিয়েও আমাকে আটকাতে পারেনি। শেষে বলেছিল যে পানে মেরে দিবে। উপায় না পেয়ে আমি ভেবেছিলাম আপনার বান্ধবীকে বিষয়টা জানাবো, কিন্তু তার আগেই ওনার আব্বু গুন্ডা পাঠিয়ে আমাকে সেদিন বেধড়কভাবে মেরেছিল। আব্বু আম্মু বিষয়টা জানতে চাইলে আমি সবটা বলে দিয়েছিলাম। ভাগ্যক্রমে সেদিন লোকজন জড়ো হওয়াতে আমাকে ওরা জানে মারতে পারেনি, না হলে হয়তো এতদিনে আমার কবরের উপরে ঘাস জন্মে যেত। যাই হোক, তারপরে সেদিন যখন হসপিটাল থেকে আব্বু আম্মু সবটা জানতে পারে, ওরা কান্নাকাটি করে আমাকে বলেছিল আমি ওদের একমাত্র আশা ভরসা। তাই ওদের কান্নাকাটি আব্বু আম্মুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আর সেই প্রতিশ্রুতি রাখতে আমাকে এখান থেকে চলে যেতে হয়েছিল। উপায় না পেয়ে সেদিন ওনাকে ছেড়ে যেতে হয়েছিল। আমি বলতে পারিনি যে এই জন্যই আপনার বান্ধবীকে ছেড়ে গিয়েছিলাম, কিন্তু উনি সবটা শুনতে নারাজ ছিল। আবার যখন চাকরির খোঁজে শহরে ফিরে আসলাম, তখন উনি কীভাবে আমাকে দেখেছিল জানি না, তবে চাকরির ব্যবস্থা করতে গিয়ে ভাগ্যক্রমে ওনার অফিসে আমার দেখা হয়। অফিসে গিয়ে সেদিন প্রথম দিনই ওনার সাথে আমার দেখা হয়, আর জয়েন করার পর জানতে পারি উনি এই অফিসের এমডি। তারপর থেকেই আমার ওপর প্রতিশোধ চলছে, অত্যাচার চলছে, সেটা তো আপনি জানতেই পেরেছেন। ঈশিকা বুঝতে পারল যে ঈশান ওর আব্বু আম্মুকে কথা দিয়েছিল যে বড় লোকের মেয়ের কাছ থেকে দূরে সরে যাবে, তাই উপায় না পেয়ে এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। কিন্তু নীলা একটা বার ওর আব্বুর কর্মকাণ্ডটা জানার চেষ্টা করেনি, উল্টো মেয়েটাকে এমনভাবে অপমান অপদস্থ করছে। ঈশানের জায়গায় এতদিনে অন্য কেউ হলে হয়তো চাকরি থেকে লাথি মেরে চলে আসতো, কিন্তু ছেলেটা নিরুপায়, ফ্যামিলির দায়িত্ব কাঁধে, তাই এরকম করে চাকরিটা করতে হয়েছে। ঈশিকা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর গাড়িটায় উঠে বসলো।
ঈশান চুপ করে আছে দেখে মেয়েটা ওকে উঠে বসতে বললে ঈশানও উঠল। পুরো রাস্তায় জুড়ে দুজনের মাঝে আর কোনো কথা হলো না। ঈশানকে হয়তো ঈশিকা ভুল ভাবছে, সেটা নিজেই ঈশান চুপ করে আছে। হয়তো ভাবছে ঈশান নীলাকে একটা বার বিষয়টা জানাতে পারতো, কিন্তু এই শহরে থাকার মতো রিস্কটা ও নিতে চায়নি, তাই চলে গিয়েছিল। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলোর কাছে তার সম্মান আর ছেলের সন্তানগুলোই সবচেয়ে বড়, তাই ছেলেটাকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। ঈশিকা ওদের অফিসের সামনে এসে গাড়ি দাঁড় করালে ঈশান কিছুটা অবাক হলে ভাবলো যে অন্তত ওকে দোষী ভাবলেও একটা জব যেহেতু পাইয়ে দেওয়ার কথা বলেছে, সেহেতু জবটা ওকে দিবে। ঈশান ঈশিকার সাথে ভিতরে আসলো। ভিতরে আসতেই অনেকে ঈশিকার সাথে কথা বলল আর কুশল বিনিময় করে নিল। তাতে ছেলেটা বুঝতে পারলো যে ভদ্রমহিলা এই অফিসে আসা যাওয়া করে। ঈশান কোনো কথা না বলে ঈশিকার পিছনে পিছনে একটা কেবিনের সামনে এসে দাঁড়ালো। ঈশিকা অনুমতি নিতেই আব্বু ওকে ভিতরে যেতে বললে তখন ঈশানও গিয়ে ওর পাশাপাশি দাঁড়াতেই ভদ্রলোক ওকে বলতে আরম্ভ করলো। তারপর কাগজপত্রগুলো দেখে ওকে স্টাফ পদে একটা জব দিয়ে দিল। আগের অফিসটার মতোই সেম স্যালারি হলেও এখানে কিছুটা বেশি, তবে এইসব স্যালারিটা ঈশানের কাছে স্যালারিটা মুখ্য নয়, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই পশ্চাতার বদমেজাজি মহিলার থেকে ছাড়া তো পেয়েছে। অন্তত রোজ রোজ টর্চারটা তো সহ্য করতে হবে না। ঈশান বিষয়টা ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। চাকরিটা পেয়ে ঈশান বেজায় খুশি, তাই ঈশিকার আব্বুকেও ধন্যবাদ জানালো। আর বাহিরে এসে মেয়েটাকে হাজারটা ধন্যবাদ দিতেই তবুও ও মুচকি হেসে কথা বলতে লাগলো। এত ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, মুখে যখন বলেছিলাম সেটা আমার কর্তব্যই ছিল তোমাকে একটা জব পাইয়ে দেওয়া, তাই এত ধন্যবাদ দিয়ে আমাকে ছোটো করতে হবে না। ফ্রেন্ড হিসেবে তোমাকে এইটুকু সাহায্য আমি করতেই পারি ঈশান। ঈশিকার কথাতেই ঈশান খানিকটা অবাক হলেও একটু মুচকি হাসলো। ওরা বাইরে আসলো, তখন ঈশিকা বলল, কী হলো, ফ্রেন্ডের কথা বলতে তুমি এরকম চুপ করে রইলে কেন? নাকি আমাকে ফ্রেন্ড ভাবতে তোমার সমস্যা? না ম্যাডাম, সমস্যা নেই, তবে আমি তো আপনার থেকে জুনিয়র আর আপনি অফিসের ম্যাডাম, 2 দিন বাদে এমডি হবেন। আপনার সাথে সম্পর্ক মানে বন্ধুত্ব হওয়াটা কি খুব বেশি শোভা পায়? তাই বলছিলাম কি যে আর কোনো বলা বলি নয়, তুমি আমার ফ্রেন্ড আর ফ্রেন্ড হয়েই থাকবে। আর হ্যাঁ, একজনের সাথে সম্পর্ক নষ্ট করলাম তা কি এমনি এমনি নাকি? তোমার সাথে ফ্রেন্ডশিপ করবো বলেই তো নাকি? কিন্তু ম্যাডাম, উনি যে পরিমাণে বজ্জাত, তাতে যদি আপনার সাথে কোনো ঝামেলা করে? ঈশান, আমাকে ম্যাডাম বলবে না তো, নাম ধরেই ডাকবে। আমার এসব পছন্দ না। তাছাড়া তোমাকে আমি ফ্রেন্ড বলেছি না, তুমি আমার ফ্রেন্ড, তাই নাম ধরেই ডাকবে। এত ম্যাডাম ম্যাডাম শুনতে আমার ভালো লাগে না। আমি তোমাকে কোন ক্লাসে পড়িয়েছি যে ম্যাডাম বলবে? না মানে আসলে আপনি তো বড় লোকের মেয়ে, তাই আপনাকে ম্যাডাম বলাটাই শোভা পায় না। আমার মতো একটা গরিব ঘরের ছেলে যদি নাম ধরে ডাকে, তাহলে অফিসের সবাই কেমন করে তাকাবে না? অফিসে না হয় নাই বললে, কিন্তু আমরা যখন একসাথে থাকবো কিংবা আলাদা কোথাও যাবো, তখন কিন্তু আমাকে নাম ধরেই ডাকতে হবে। এরকম ম্যাডাম বললে শুনবো না। ম্যাডাম, সেটা কি করে সম্ভব বলুন তো? আমি একজন সামান্য কর্মচারী, অফিসের ম্যাডামকে নাম ধরে ডাকলে সেটা যদি কেউ জানতে পারে অনেক বেশি ঝামেলা করবে আর এসব কথা নিয়ে বলাবলি করবে। আর আপনার আব্বু যদি জানতে পারে, তাহলে তো আমার চাকরিটাই থাকবে না। আব্বুর বিষয়টা আমি বুঝবো, তোমাকে এত বুঝতে হবে না। তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটা করবে। এখন বলো, কবে থেকে জয়েন করবে? আপনি যেদিন থেকে বলবেন ম্যাডাম। তোমার ইচ্ছা, তুমি কাল থেকেই জয়েন করতে পারো, আবার পরশু থেকেও। ম্যাডাম, আপনি কি অফিসে আসবেন না? না মানে আপনি কবে থেকে জয়েন করবেন? অনেকেই দেখলাম আপনাকে চেনে, তার মানে আপনি অফিসে আগেও এসেছিলেন। আপনি কি রোজ আসেন নাকি মাঝে মাঝে? তুমি বললেই রোজ আসবে মানে বুঝতে পারলাম না ম্যাডাম। আবার ম্যাডাম? ম্যাডাম, কথাটা তো আর খারাপ নয়। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি এত সহজে অভ্যাসটা পাল্টাতে পারবো না। অনেক আগে থেকেই আপনাকে ম্যাডাম বলে রাখছি, তাই সময় লাগবে আপনাকে নাম ধরে ডাকতে। ঠিক আছে, কিন্তু ট্রাই করবে। এখন চলো, তোমাকে বাসায় পৌঁছে দিই। না না ম্যাডাম, আমি যেতে পারবো। আপনি কি আর কষ্ট করতে হবে না, অনেক করেছেন আমার জন্য। আপনি যেটুকু করলেন গত 2 দিনে, তাতে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ফাজিল ছেলে, এই কথা আর যেন না শুনি। আমি তোমার ফ্রেন্ড বলেছি না? ফ্রেন্ড হিসেবে ফ্রেন্ডের জন্য এটুকু করতেই পারি, এত কথা বলতে হয় না ঈশান।
দুজনে কথা বলতে বলতে বাইরে আসলে তখন ইশিকা ঈশানকে আবারও বাসায় পৌঁছে দেওয়ার কথা বললেই ঈশান গেল না। ছেলেটা একটা রিকশা করে চলে যেতেই ইশিকা কিছুটা দূরে এসে ওর বাসার দিকে চলে গেল। পরদিন ঈশান যথারীতি অফিসে চলে আসলো। তারপর এসে দেখলো বস এখনও আসেনি। ঈশান নিজের কাজ বুঝে নিয়ে তারপর কাজগুলো করতে আরম্ভ করলো। অন্যদিকে কি হচ্ছে সেটা জানে না, তবে এটুকু ভাবলো নীলা ওর এক্স গার্লফ্রেন্ড যদি জানতে পারে যে ঈশান সত্যি সত্যি ওর বান্ধবীর অফিসে জয়েন করেছে, তাহলে তো ভদ্রমহিলা ঝামেলা করবে, আর ওর সাথে কি করবে তা ঠিক নেই। আর ঈশানকে হাতের কাছে পেলে যে কাঁচা চিবিয়ে খাবে তার তো ভুল নেই। ঈশান কথাগুলো ভাবছিল, এরই মাঝে ম্যানেজার এসে দাঁড়ালো। ঈশান তখন উঠে দাঁড়াতেই ভদ্রলোক বলতে লাগলো, ঈশান সাহেব, আপনাকে বস যেতে বলেছে, কি যেন কথা বলবে আপনাকে। জি স্যার, আমি এখনই যাচ্ছি। ঈশান তাড়াহুড়ো করে বসের কেবিনে অনুমতি নিয়ে ঢুকে দেখলো বস উল্টো দিকে চেয়ার ঘুরিয়ে বসে আছে। ঈশান এসে সামনে দাঁড়াতেই ভদ্রলোক কিছু বলছে না দেখে ছেলেটা চুপ করে রইল। মিনিট 5 এমন করে কাটার পর তখন ঈশান বলতে আরম্ভ করলো, বস, আমাকে যদি কিছু করতে হয় বলুন, আমি করে দিচ্ছি। ঈশানের কথাতে অফিসের বস এবার চেয়ারটা ঘোরালো। সাথে সাথে ঈশান খানিকটা অবাক হলো, কারণ বসের চেয়ারে বসে আছে তার মেয়ে অর্থাৎ ইশিকা। এমন কিছু দেখে ঈশান একটু অবাক হলেও ভদ্রমহিলা একটা মুচকি হাসি দিল। এবার ঈশানও ফিক করে হেসে দিতেই ভদ্রমহিলা ওকে বসতে বলল। ঈশান সামনে বসতেই ইশিকা পিয়নকে ডেকে চা কফির ব্যবস্থা করতে বলল। ঈশান বলতে লাগলো, ম্যাডাম, অফিস টাইমে এরকম সময় কাটানোটা কি ঠিক বলেন? আমি অফিসের বস, আমি কি করব না করব সেটা তোমার থেকেই শুনতে হবে না। তোমাকে চুপচাপ যদি বসে থাকতে বলেছি তুমি বসেই থাকবে, যেখানে যেতে বলবো সেখানে যাবে, যা করতে বলবো তাই করবে। জি ম্যাম। কি জি ম্যাডাম করছো? আমারও সেই ম্যাডাম। না মানে এই তো বললেন যে আপনি অফিসের ম্যাডাম, তাই আপনি যা বলবেন সেটাই যেন করি। মজা করলাম তোমার সাথে, তুমি ভয় পেয়েছো? ঈশান একটু মুচকি হেসে মাথা নেড়ে না সুযোগ উত্তর দিলে তখন ইশিকা বলতে লাগলো, সবসময় দেখছি কাজ কাজ করে মাথাটা নষ্ট করে ফেলবে, এখন একটু আমার সাথে সময় দাও। বাসায় একা থাকতে ভালো লাগছিল না বলে অফিসে আসলাম, যে তোমার সাথে একটু আড্ডা দিই। আর তুমি এখানে এসে কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছো, কাজ তো সারাদিনই করতে পারবে। ঠিক আছে, বলুন কি বলবেন। বলুন নয়, বলো কি বলবে। আমাদের বয়সের ডিফারেন্স খুব বেশি নয় ঈশান, 6 মাস কি 1 বছর হবে, তাই এরকম আপনি করে বলাটা না আমার কাছে বেমানান লাগছে। অভ্যাস পাল্টে ফেলো, এরপর থেকে তুমি করেই বলতে হবে, আর নাম ধরেই ডাকতে হবে। কেন ম্যাডাম, এরপর থেকে কি হবে? কি হবে জানি না, তবে ডাকতে হবে। আর শোনো, সামনে তো আমাদের সম্পর্কটা আরও ভালো হবে, বন্ধুত্বটা আরও গভীর হলে তখন কি তুমি আমাকে ম্যাডাম বলেই ডাকবে? আর ম্যাডাম বললে বন্ধুত্বটা দূরত্ব তৈরি হবে। আচ্ছা বললাম তো, চেষ্টা করে দেখব। চেষ্টা না পারতে হবে। বিয়ে হলে বউকেও কি সারা জীবন তুমি আপনি করেই বলবে? প্রথম প্রথম না হয় আপনিটা মুখে আসবে, কিন্তু তাই বলে পরবর্তীতে কেউ পরিবর্তন তো হতেই পারে, নাকি কি আপনি বলেই ডাকবে? ম্যাডাম, অফিসের ম্যাডাম আর বাড়ির বউয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন, কি তফাৎ? ঘরের বউয়ের সাথে যা করা যায় ম্যাডামের সাথে কি তা করা যায়? তাছাড়া বউয়ের সাথে যখন তখন যা খুশি তাই করতে পারবো, কিন্তু ম্যাডাম কি তেমন করে কিছু বলতে পারবো বলেন? ঈশানের কথাতে বোধহয় ইশিকা কিছুটা লজ্জা পেল। মেয়েটা লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। এরই মাঝে পিয়ন এসে কফি দিয়ে গেলে দুজনে খেতে আরম্ভ করলো। দুপুর বাদে লাঞ্চ করে দুজনে অফিস থেকে বের হলো। অবশ্য ঈশান বের হতে চায়নি, কিন্তু ম্যাডাম ওকে জোর করে নিয়ে গেছে। তারপর দুজনে মিলে একটা নদীর পাড়ে গিয়ে বসলো। ঈশান ম্যাডামকে যখনই কিছু বলতে যাবে তখনই ম্যাডাম সেটা বুঝতে পেরে বলতে লাগলো, এখন মোটেও কিন্তু অফিসের কথা বলবে না। অফিস থেকে বেরিয়ে এসেছি একান্ত সময় কাটানোর জন্য। একান্তে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। তাছাড়া আমি তো আপনার সামান্য একজন কর্মচারী, আমার সাথে কেন সময় কাটাবেন? আপনার বয়ফ্রেন্ড থাকলে তাকে ডাকুন। বয়ফ্রেন্ড নেই তাই তোমাকে বলেছি। এত কথা বলো কেন? হ্যাঁ, সবসময় তোমাকে বলছি না যে যা করতে তুমি তাই করবে, আমার সাথে অন্য বিষয়ে কথা বলবে, কিন্তু এই মুহূর্তে অফিসের বিষয়ে কোনো কথা হবে না। ঠিক আছে ম্যাডাম। আবারও সেই ম্যাডাম। আচ্ছা শোনো, তোমার প্ল্যান কি বলো তো? কি প্ল্যান মানে? না মানে বিয়ে করবে কবে? আর সবসময় শুধু কাজ কাজ করে গেলে তাহলে বিয়েটা করতে হবে না? আগে বোনের বিয়ে দেব, তারপর এসব নিয়ে ভাবনা চিন্তা ম্যাম। কেন, বোন পড়ালেখা করছে, করুক,
তারপর একটা জব করবে, তারপর না হয় বিয়ের কথা চিন্তা করা যাবে। পড়ালেখা করে বড় হোক, ভালো একটা জব করলে দেখবে এমনিতেই বিয়ের সম্বন্ধ আসবে। দুজনে অনেক কথা বলল। ইশিকা বারবার শুধু জানতে চাইলো ঈশানের গার্লফ্রেন্ড আছে কিনা কিংবা বিয়ের কথা চলছে কিনা, কিন্তু ঈশান তেমন কিছুই জানালো না। ঈশান ইশিকার অফিসে জয়েন করেছে 1 মাস চলে যায়। এর মাঝে ইশিকা প্রত্যেকটা দিনই অফিসে এসেছে। এসব জানে না মেয়েটা কেন অফিসে রেগুলার হয়েছে। অন্যদিকে ইশিকার আব্বু আম্মু অনেক বেশি অবাক হয়েছে মেয়েকে এরকম প্রতিনিয়ত অফিসে যেতে দেখে। আবার ভেবেছে যেহেতু কাজের মধ্যে থাকতে চায় তাহলে থাকুক, উল্টাপাল্টা আড্ডা কিংবা বান্ধবী বন্ধুদের নেশায় পড়ে ঝামেলা না করলেই হলো। 1 মাস পর সেদিন একটা মিটিং ডাকা হলো বিদেশি ভাইদের সাথে। বেশ বড়সড় একটা মিটিং আজ। ঈশান বেশ ভালোভাবেই সবার সামনে প্রেজেন্টেশন করলো। এরই মাঝখানে ইশিকা খেয়াল করেছে ঈশানের এক কলিগ, মেয়েটার নাম রিয়া। সেই মেয়েটা বেশ ঈশানের গায়ে পড়ে কথা বলে। এই বিষয়টা ইশিকার মোটেও পছন্দ না। ইশিকার বারবার বারণ করেছে অফিসে কোনো মেয়ের সাথে তেমন কথা না বলতে। উল্টো ঈশান তখন বলেছে যে কলিগের সাথে কথা না বললে কিভাবে হয়, তাই মেয়েটা তেমন করে কিছু বলেনি। কিন্তু আজকের বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি ছিল। মেয়েটা ড্যাব ড্যাব করে ঈশানের দিকে তাকিয়েছিল। তার উপর মেয়েটা ওর পাশের ডেস্কে বসে। এরকম কিছু দেখেই ইশিকার মেজাজটা খারাপ হয়ে গেল। মিটিংয়ে কিছুটা বিরতি দিতেই মেয়েটা আরও ঈশানের গায়ে পড়ে এসে ঢলাঢলি করে হাসাহাসি করে কথা বলতে আরম্ভ করলে তখন ইশিকা এক প্রকার রেগে অফিস থেকে বেরিয়ে গেল। ঈশান তেমন কিছু বুঝলো না, তবে মিটিংটা শেষ হতেই সব বোঝা গেল। যখন ম্যাডাম ওকে অফিস রুমে ডাকলো, ঈশান অনুমতি নিয়ে প্রবেশ করতেই খেয়াল করলো ভদ্রমহিলা চোখ জোড়া লাল হয়ে গেছে। এমন কিছু দেখে ঈশান বিষয়টা জিজ্ঞেস করতেই তখন মেয়েটা বলতে আরম্ভ করলো, কি হয়েছে তুমি বুঝতে পারছো না? তোমাকে বারণ করেছি আর সেটাই বারবার করছো। তোমাকে কোনো কথা বললে তুমি আমার কথাই শোনো না, তুমি খালি নিজের মতো করে যা ইচ্ছে তাই করে যাও। ম্যাডাম, আমি আবার কি করলাম সেটাই তো বুঝতে পারছি না। তুমি বুঝবে কি করে? তুমি তো ছোট বাচ্চা, সেই জন্য তোমার বোঝার বয়স হয়নি। তোমাকে এত কিছু বুঝিয়ে দিতে হয়, কোনটা ভালো কোনটা মন্দ তুমি সেটা ঠিকভাবে বুঝতে পারো না। কিন্তু আমি যদি কোনো কিছু করতে বারণ করি সেটা তোমার কানে যায় না, তাই না? ইশিকা কথাগুলো একটু রেগে বলতেই ঈশান মাথা নিচু করে নিয়ে বলতে লাগলো, সরি ম্যাম, আমার দ্বারা কোনো ভুল হলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি কোনো কারণে আমার উপর রেগে আছেন। কী জন্য রেগে আছেন সেটা জানি না, তবে কারণটা যদি বলতেন আমি আর কখনো এরকম কিছু করতাম না। তোমাকে 1000 বার বলা হয়েছে তারপরেও সেই একই কাজ করো, তাহলে তোমাকে আর কি বলবো আমি, বলো? ম্যাডাম, আমার কোনো ভুল হলে সেটা অন্তত বলুন। এরকম করে রাগারাগি করলে কি বিষয়টা সমাধান হবে? আমি তো বিষয়টা বুঝতে পারছি না যে আপনি কেন এরকম করছেন। বলুন না ম্যাম, যে কি এমন অন্যায় হয়েছে আমার দ্বারা? তুমি বুঝতে পারছো না? তোমাকে বারণ করেছিলাম যে ওই মেয়েটার সাথে কথা বলতে, তারপরে ওর সাথে কিসের এত ঢলঢুলি? ঈশান এবার কিছুটা অবাক হলো। মেয়েটা চোখের দিকে তাকালো। ইশিকার চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। এবার ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে 1 গ্লাস পানি ম্যাডামের সামনে গিয়ে দিতেই ম্যাডাম সেটা ছুঁড়ে ফেলে দিল। তখন ঈশান বেশ খানিকটা চমকে উঠে মাথা নিচু করে বলতে লাগলো, সরি ম্যাম, আর কখনো এমন ভুল হবে না। আমার দ্বারা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি তার জন্য সত্যি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করব ওনা থেকে দূরে থাকার, কিন্তু একজন অফিসের কলিগের সাথে কথা না বললে কেমন দেখায় না বলেন? সেই ব্যবস্থা আমি করব। তুমি কি করে ওর সাথে কথা বলতে পারো সেটাও আমি দেখব। তোমার আর ওর সাথে কথা বলতে হবে না। ও যেন তোমার চেহারা আবার দেখতে না পায় সেই ব্যবস্থা আমি করব। ম্যাডাম, আপনার কথার মানে আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। আজকে থেকে তুমি আর ওই ডেস্কে বসবে না। তোমাকে যেখানে বসতে বলবো তুমি সেখানেই বসবে। জি ম্যাডাম, আমি আপনার কথা শুনতে বাধ্য। তোমার ওখানে আর বসতে হবে না। তুমি আজকে থেকে আমার কেবিনে বসবে। মানে ম্যাডাম, বুঝতে পারলাম না, আমি আপনার সাথে কেন বসবো? তোমাকে বলেছি তাই বসবে। তাছাড়া তুমি এখন থেকে স্টাফ নও, তুমি আমার পার্সোনাল সেক্রেটারি, বুঝতে পেরেছো? আবার সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? কেন, কোনো সমস্যা আছে? যেখানে প্রত্যেকটা অফিসে স্টাফ ম্যামের বিয়ে হওয়ার জন্য বসে আছে, সেখানে তুমি কি না অফারটা রিজেক্ট করতে চাইছো? তোমার কি মাথা মোটা নাকি তোমার মাথায় কোনো সমস্যা আছে? তোমাকে যেটা বলছি সেটা করবে। যদি না করো তাহলে কিন্তু তোমার অবস্থা আমি খারাপ করব। ঠিক আছে ম্যাম, কালকে থেকে এখানে। কালকে থেকে না, আজকে থেকে এখানেই বসবে।
তোমাকে যেটা বলা হয়েছে তুমি সেটাই করবে। আমি আর কোনো কথা শুনতে চাইছি না। ঠিক আছে ম্যাম, বসবো, কিন্তু এখন একটু শান্ত হন। এত রাগারাগি করলে আপনার শরীর খারাপ করবে। এই চিন্তা যদি তোমার থাকতো তাহলে এরকম কিছু করতে পারতে না। তোমাকে আমি যতবার বারণ করেছি তুমি ততবারই সেই একই কাজ করেছো, কিন্তু আজকের পর আর সেই কাজ তোমার দ্বারা করার মতো অবস্থা আমি আর রাখবো না। আমি দেখি তুমি কি করে রিয়ার সাথে কথা বলতে পারো, আর ওকেও আমি নিচের ফ্লোরে একটা জায়গায় বসিয়ে দেবো, যেখান থেকে ও আর তোমার সাথে কোনোভাবেই দেখা করতে পারবে না। সেটাই হবে ওর জন্য একটা শাস্তি। ওর তাকে দেখেই প্রেমে পড়তে খুব ইচ্ছে করে, তাই না? আজকের পর দেখবো তোমার সাথে কি করে প্রেম করতে পারে। ইশিকার এমন তারা কথাতে ঈশান বেশ খানিকটা অবাক হলো। আর অবাক হওয়ারই কথা, ছেলেটাকে এমন করে বলছিল যার জন্য মনে হচ্ছিল যে এটা ওর বয়ফ্রেন্ড। ঈশানকে সন্ধ্যার মধ্যে ম্যাডামের কেবিনে একটা জায়গা দেওয়া হলো বসার জন্য। ঈশান বসে রইল, ম্যাডাম ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। তখন ঈশান বেশ খানিকটা অবাক হলে চুপ করে রইল। আর ভদ্রমহিলা তখন ওকে বলতে লাগলো, খুব কষ্ট হচ্ছে না তোমার রিয়া বেবির কাছ থেকে এসে? খুব বেশি খারাপ লাগছে তাই তো? রিয়ার সাথে কি করে কথা বলো, আমিও সেটা দেখবো। আচ্ছা সত্যি করে বলো তো, তোমাদের কাছে কি কিছু আছে? না না ম্যাম, কিছু থাকলে তো আপনি সেটা জানতেই পারতেন। অফিসের বাইরে আপনি আমার ফ্রেন্ডের মতো। তাছাড়া আপনাকে তো আমি আগেই জানাতাম এরকম কিছু হলে, তাই না? ফ্রেন্ডের মতো কি? ফ্রেন্ডই তো। আর তুমি এতদিন আমাকে ফ্রেন্ড যে ভাবোনি সেটা আমি খুব ভালো করেই জানি। এরকম কোনো কাজ তুমি করতেই পারবে না, কারণ সেই সুযোগ আমি তোমায় দেবো না। তোমাকে যেটা বলবো আজকের পর থেকে তোমাকেই সেটাই করতে হবে। তারপর দেখি তুমি কি করে রিয়ার সাথে মেলামেশা করতে পারো। সেটা তো বন্ধ করলেন ম্যাডাম, তারপরেও এত রাগ কিসের আপনার? তুমি সেটা পরে বুঝতে পারবে। আজকে না বুঝলেও তোমার বোঝার বয়সটা খুব তাড়াতাড়ি হবে। সেদিনের মতো ঈশান বাসায় চলে গেল। আর সারাটা দিন শুধু এটাই ভেবেছে যে মেয়েটা ওর সাথে এরকম কেন করেছে, তাহলে কি ওকে পছন্দ করে? বিষয়টা ভেবেই ঈশানের কেন জানি পুরো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল। এরকম কিছু যদি হয় তাহলে তো এখানে চাকরি করাটাই ওর জন্য দায়ী হয়ে যাবে। পরদিন ঈশান অফিসে আসার জন্য সাথে সাথেই ম্যাডামের ডাক পড়ল। ছেলেটা গিয়ে ভদ্রমহিলার কেবিনের সামনে দাঁড়াতেই ভদ্রমহিলা একটা ডেভিল হাসি দিয়ে বলতে লাগলো, কি হলো? অমন করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? আমার দিকে তাকাও, দেখো আমাকে কেমন লাগছে। ভদ্রমহিলার কথাতে ঈশান ওর দিকে তাকাতেই খেয়াল করলো ভদ্রমহিলা নীল একটা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে অফিসে এসেছে। কোনো কারণ আছে বলে ঈশান মনে হয়। ঈশান একটা উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, কোনো কারণ আছে কি ম্যাডাম? আজকে এত সুন্দর করে সেজে এসেছেন যে? কেন কেন? কোনো কারণ ছাড়াই সেজে আসতে পারি না? না মানে আসলে কখনো এমন করে আসেননি তো, তাই আজকে একটু অবাক লাগছে, সেই জন্য বললাম আর কি। তুমি চাইলে এখন থেকে রোজ এরকম করে সেজে আসবো। অবশ্য তুমি তো কখনো এসব আমাকে বলবে না আমাকে সুন্দর লাগছে, কারণ তোমার চোখে তো আমাকে সুন্দর লাগে না, সুন্দর লাগে রিয়াকে। কি যে বলেন না ম্যাডাম, তার উপরে বারবার খালি আপনি রিয়ার কথা কেন টানছেন? আমি কি কখনো বলেছি রিয়াকে আমার পছন্দ কিংবা রিয়াকে শাড়ি পরলে সুন্দর লাগবে? তাহলে বলছো না কেন শাড়িতে আমাকে কেমন লাগছে? আমি তোমার জন্য সেজে আসলাম আর তুমি চুপ করে আছো। মানে ম্যাডাম, আমি বুঝতে পারলাম না, আপনি আমার জন্য সেজে এসেছেন মানে? তোমাকে এত কিছু বুঝতে হবে না। তোমাকে যা বলা হয়েছে তুমি তাই আমাকে কমপ্লিমেন্ট দাও। কোথায় কি কমতে আছে দেখো তো। ঈশিকা এবার উঠে আসলো। চেয়ার ছেড়ে উঠে এসে ঈশানের পাশে দাঁড়াতেই ছেলেটা ওর পা থেকে মাথা অবধি দেখলো। কোনো কিছুতেই কমতি নেই, উল্টো আরও বেশি সুন্দর লাগছে মেয়েটাকে। ঈশিকার লজ্জায় যেন শেষ হয়ে যাচ্ছে। ঈশান কোনো কারণটা জানতে পারলো না। তারপর ভদ্রমহিলাকে এরকম লজ্জা পাওয়া দেখেই ও একটু অবাক হওয়ার মতো করে বলতে আরম্ভ করলো, ম্যাডাম ব্যাপার কি বলুন তো? আজকে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন নাকি কাউকে প্রপোজ করবেন? অবশ্য যতবার আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বয়ফ্রেন্ড আছে কিনা, আপনি ততবার বিষয়টি এড়িয়ে গেছেন। তার মানে আজকে নতুন করে কাউকে প্রপোজ করবেন, তাই না? কাকে পছন্দ? আমাকে তো কখনো বললেনও না। পুরো মুডটাই তুমি নষ্ট করে দিলে। ভেবেছিলাম তোমাকে নিয়ে একটু বেরোবো, কিন্তু তুমি সেটা করতে দিলে না। তুমি এসেছো আমার বয়ফ্রেন্ড নিয়ে পড়েছো। অফিসে আসার পর থেকেই দেখছি যে তুমি আমার বয়ফ্রেন্ড নিয়েই পড়ে আছো। ওকে ম্যাম, আর কখনো বলবো না। এবার অন্তত রাগটা কমান। অতিরিক্ত রাগ করলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক, সেটা আপনি খুব ভালো করে জানেন। রাগ করলে অবশ্য আপনাকে ভালোই লাগে, কিন্তু এত রাগ করতে নেই, জানেন না? এক শর্তে রাগ করবো না।
সেটা হচ্ছে তুমি এক্ষুনি আমার সাথে বের হবে, আর আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবে। যদি যদি না যাও তাহলে কিন্তু আমি সত্যি রাগ করে থাকবো, যেটা তুমি বললেও কমবে না। ঠিক আছে, কিন্তু রোজ রোজ এরকম করে বাইরে গেলে শেষে বস না মানে আপনার আব্বু যদি জানতে পারে, সেটা কি খুব বেশি ভালো হবে? তাছাড়া অফিসের একজন স্টাফের সাথে এত বেশি মেলামেশাটা উনি খুব ভালো চোখে দেখবেন না। সেটা আমি বুঝবো। আর তুমি যদি ভেবে থাকো আমার আব্বু নীলার আব্বুর মতো, তাহলে সেটা তোমার ভুল ধারণা। মানে বুঝতে পারলাম না ম্যাডাম। এত কিছু বুঝতে হবে না, তুমি আমার সাথে চলো। ঈশান ইশিকার সাথে আবারও ঘুরতে বেরোলো। পুরো শহরটা ঘুরে তারপর ওরা একটা পার্কে আসলো। দুজন পাশাপাশি হাঁটলে অনেকক্ষণ, তারপর ইশিকা ঈশানকে বাদাম আনতে বললে ছেলেটা এনে দিল। মেয়েটার বায়নার যেন শেষ নেই, কারণ মেয়েটা ওকে বাদাম ছিলে দিতে বলল। ঈশান ছিলে দিচ্ছিল আর ইশিকা খাচ্ছিল। ইশিকা কেন জানি আজ একটু বেশিই লজ্জা পাচ্ছে, সেটা দেখেই বুঝতে পারছে ঈশান। বারবার কারণ জানতে চাইলে তখন ইশিকা কিছুটা সময় নিয়ে চুপ করে বসে রইল। ঈশান ওকে আবারও লজ্জা পেতে দেখে বিষয়টা নিয়ে নিজে একটা চিন্তায় পড়ে গেল। এরই মাঝে ইশিকা বলতে আরম্ভ করলো, ঈশান, আমি ঘুরিয়ে ফিরিয়ে কিছু বলতে চাইছি না, আর বলতেও পারবো না। আমি সরাসরি তোমাকে বলছি, আমি তোমাকে পছন্দ করি। সেই জন্য সেদিন ওরকম করে সবার সামনে থেকে তোমাকে প্রোটেক্ট করেছিলাম। অবশ্যই এটা আমি বুঝতে পেরেছি তুমি আমার অফিসে আসার পর, যখন তোমার কাছাকাছি এসেছি, তখন আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবাসি। আমি জানি না তুমি এই বিষয়টাকে কেমন করে দেখবে, তবে আমার পক্ষে সম্ভব ছিল না তোমার থেকে দূরে থাকা। এখন তুমি বলতে পারো তুমি আমার বান্ধবীর এক বয়ফ্রেন্ড ছিলে, আর তুমি এসবে বিশ্বাস করো না। তার উপর এরকম একটা ঘটনার কারণে তুমি এই শহর ছেড়েছো। সব কিছু মিলিয়ে তুমি আমাকে নিয়ে এরকম কিছু ভাবতে পারো না, আমি জানি। কিন্তু দেখো, আমি তোমার থেকে দূরে থাকতে চাইছিলাম, তবে পারিনি। আমি জানি তোমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি সেই অসম্ভবটাকেই সম্ভব করতে চাই ঈশান। আমি জানি না তুমি কেন নীলাকে ভালোবাসো বা ভালোবাসো কি না এখনও, তবে আমি তোমাকে ভালোবাসি। তুমি এইটুকু শুনে রাখো। সেই জন্যই সেদিন তোমাকে ওরকম করে বললাম। তার উপরে রিয়ার সাথে দেখা, এই জন্য রেগে গিয়েছিলাম। তুমি কি এইটুকু বুঝতে পারছো না ঈশান? ঈশান যেন একটা স্বপ্নের মধ্যে আছে। ও ভাবতেও পারছে না নীলার বান্ধবী ইশিকা সেই মেয়েটার সব কিছু জানার পরও এরকম কিছু চিন্তা করছে। অবশ্য ভালোবাসা তো বলে হয় না। তার উপর ঈশান মাঝে মাঝে ভেবেছে মেয়েটা ওর জন্য এত কিছু কেন করে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, সব সময় ওর কাছে থাকার চেষ্টা করে, সব সময় ওকে নিয়ে বের হয়। বয়ফ্রেন্ড থাকলে তো মানুষ এরকম করে না। পছন্দ যদি নাই হতো তাহলে এরকমটা করতে পারতো না। আজকে সেটা ক্লিয়ার হলো। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতেই যাবে তার আগেই ইশিকা উঠে আসলো। তখন ঈশান বলতে লাগলো, সব কিছু জানার পরও যে আপনি এরকম কিছু ভাববেন আমি কল্পনা করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, আমি নীলাকে ভালোবাসি আর না ভালোবাসি, আমি এরকম একটা সম্পর্কের মধ্যে আর জড়াতে চাইছি না। আমার দ্বারা সম্ভব না আপনাদের লেভেলের কারো সাথে সম্পর্কে জড়ানো। আপনি শুধু শুধু এরকম একটা মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলেছেন। আর আমার মতো ছেলের যোগ্যতা নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর দয়া করে আমাকে নিয়ে এইসব ভাববেন না ম্যাডাম। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করুন, নাহলে শেষ আমাকে বিপদে পড়তে হবে। একজনের সাথে প্রেম করে আমার জীবনের এই অবস্থা, তার উপর এখন যদি আবার আপনার আব্বু এইসব জানতে পারে, তাহলে আমার এই শহরে থাকাটাই দায়ী হয়ে যাবে। আমি ভাবতে পারছি না যে আপনি আবার এরকম কিছু কিভাবে ভাবতে পারলেন। ভালোবাসাটা কি অন্যায় ঈশান? আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি, কিন্তু কি করব, মন যে বড্ড বেশি বেহায়া, তোমাকে ভালো না বেশি থাকতেও পারি না ঈশান। সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে আপনি আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসতে গেলেন কি দেখে? আপনার এটা ভালোবাসা নয় ম্যাডাম, আবেগ। আবেগটা একদিন শেষ হয়ে যাবে, আর তখন আপনার মনে হবে আপনি আজকে ভুল করেছেন। আমি কোনো বাচ্চা মেয়ে নই যে আমাকে আবেগে ধরেছে। আর শোনো, বড়লোকের বকে যাওয়া মেয়ে নই যে কোনটা ভালোবাসা আর কোনটা মায়া সেটা বুঝতে পারবো না। দয়া করে কিছু বোঝাতে এসো না ঈশান। এটা সম্ভব নয় ম্যাডাম, আপনি খামাখা পাগলামি করছেন। আপনার এই পাগলামির রসাতলে পড়ে শেষে আমাকে এই শহর ছাড়তে হবে। আপনি কি সেটা চাইছেন? আপনি আমাকে ফ্রেন্ড ভেবেছেন, আমি আপনার সাথে ফ্রেন্ড ভেবেই কথা বলেছি। তার মানে এই না যে আপনি এরকম করে এইসব ভাববেন। আপনার আব্বু যদি ভুলেও জানতে পারে, তাহলে আমার চাকরি তো যাবেই, এই শহরেও আমার থাকাটা দায় হয়ে যাবে।
বুঝতে পেরেছি, তোমাকে পেতে হলে আমার আগে আব্বুকে রাজি করাতে হবে। ঠিক আছে, আমি এখনই বাসায় যাব, আব্বুকে সবটা বলবো। তারপর যদি আব্বু রাজি হয়, আমাকে কিন্তু খুব শীঘ্রই তোমার বিয়ে করে নিতে হবে। কোথা থেকে কোথায় যাচ্ছেন আপনি? এখানে আপনার আব্বুর কথাই বা আসছে কেন? আর রাজি করানোর কথাই বা হচ্ছে কেন? আর বিয়ে, সেটা তো অনেক দূর। এইসব কিছু ভাববেন না। আর ভুলেও যদি আপনার আব্বু এসব জানতে পারে তাহলে অনেক ঝামেলা হবে ম্যাডাম। আমি সবটা বুঝে নেব, তুমি এই শহর ছাড়তে পারবে না। আমি যতদিন না তোমাকে ছাড়ছি, তুমি আমাকে ছাড়তে পারবে না। অবশ্য একবার যখন ভালোবাসি সেটা বুঝতে পেরেছি, তোমাকে আর কোনোদিন ছাড়াছাড়ি নেই আমার। ঈশিকা কথাগুলো বলে ঈশানকে বাসায় পৌঁছে দিল। তারপর নিজেও বাসার উদ্দেশ্যে চলে গেল। আব্বু আম্মু রেডি হচ্ছে কোথাও একটা যাওয়ার জন্য। তখন ঈশিকা এসে আব্বু আম্মুর সামনে দাঁড়াতেই আব্বু খেয়াল করলো মেয়ে প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে আছে। আব্বু কিছু বলবে তার আগেই ঈশিকা বলতে লাগলো, আব্বু, আমার তোমাকে অনেক কথা বলার আছে, তোমার কি একটু সময় হবে? না মামুনি, এই মুহূর্তে এখন সময় দেওয়াটা সম্ভব না। যেহেতু তোমার গুরুত্বপূর্ণ কথা, তোমার কাছে সময় থাকলে তুমি আমাকে সেটা রাতে বলো। আমি আর তোমার আম্মু একটু বেরোচ্ছি, সন্ধ্যার মধ্যে আমরা চলে আসব। অবশ্য জরুরি ভিত্তিতে যেতে হচ্ছে, না হলে এখন যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। তোমাকে কি যেতেই হবে? হ্যাঁ মামুনি, আমাদের যেতেই হবে। তুমি এক কাজ করো, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, তারপর না হয় আমরা বাসায় আসলে তুমি তখন বলো। ঈশিকা ভাবলো রাতে ঠান্ডা মাথায় বসে কথা বলা যাবে, কিন্তু আব্বু আম্মুর সাথে যে এটাই দেখাটাই ঈশিকার শেষ দেখা হবে সেটা ভাবতে পারেনি মেয়েটা। আব্বু আম্মু ফিরল রাত 10টার দিকে, তবে জীবিত অবস্থায় না, মৃত অবস্থায়। দুজনেই সাদা কাফনে মোড়ে, একদম লাশ নামে পরিচিত হয়ে। ঈশিকা যখন বুঝতে পারলো আব্বু আম্মু এসেছে, তখন বাইরে এসে দেখলো লাশ পাইয়ে একটা গাড়ি সেখানে দাঁড় করানো। মেয়েটা তাড়াহুড়ো করে এসে দাঁড়াতেই এবার দুটো লাশ নামানো হলো, তারপর মুখ থেকে কাপড় সরানো হলো। ঈশিকা যেন বিশ্বাসই করতে পারছে না যে আব্বু আম্মু আর নেই। আব্বু আম্মু তো মৃত অবস্থায় দেখে সেন্সলেস হয়ে পড়লো মেয়েটা। জ্ঞান ফিরল পরদিন সকালে, তবে এরই মাঝখানে ওর আব্বু আম্মুকে কবরও দেওয়া হয়ে গেছে। ঈশিকা যখন জ্ঞান ফিরল তখন আশেপাশে দেখতে পেল না কাউকে। হাউমাউ করে কান্না করতেই এরই মাঝখানে কেউ দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ঈশান তাড়াহুড়ো করে আসছে, এবার ঈশিকা ওকে দেখেই আরও জোরে জোরে কান্না করতে লাগলো। ঈশান এসে মেয়েটার সামনে বসলো, সাথে সাথে মেয়েটা উঠে যেতে নিলে ঈশান জোর করে বসালো আর বলতে লাগলো, পাগলামি করবেন না, এখন অন্তত একটু শান্ত হন। সব ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। দেখুন ঈশান, কালকে আব্বু আম্মুকে ওই অবস্থায় দেখেছি, তুমি আমাকে বলো না সব মিথ্যে। আমি সব ভুল দেখেছি, আমি এরকম কিছু দেখতে পারি না। আমি জানি তো আব্বু আম্মুর কিছু হয়নি, তুমি আমাকে বলো আব্বু আম্মু ঠিক আছে। ঈশান কোনো জবাব দিতে পারল না। ঈশিকার চোখের পানি মুছিয়ে দিয়ে মেয়েটা উঠে যেতে নিলেই ঈশান ওকে জোর করে বসিয়ে দিল। ঈশিকা কান্না করতে করতে ঈশানকে জড়িয়ে ধরল, ওর বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে উঠতে লাগলো মেয়েটা। হাজারটা কথা বলতে লাগলো আব্বু আম্মুকে নিয়ে। ঈশান উপায় না পেয়ে মেয়েটার মাথাটা বুকের সাথে চেপে ধরল। তারপর দুহাতে জড়িয়ে ধরে অনেকক্ষণ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও যেন মেয়েটাকে শান্ত করতে পারছিল না। কান্না করার ফলে ঘণ্টাখানেক পরে আবারও মেয়েটা সেন্সলেস হলো। আব্বু আম্মুর মৃত্যুর খবরটা ঈশিকার একসাথে দুইটা শক নিতে পারেনি, তাই এত বড় একটা প্রেশারের কারণে বারবার সেন্সলেস হচ্ছে। শেষে ডক্টর এসে ঈশিকাকে স্যালাইন দিল। মেয়েটা অনেকক্ষণ যাবৎ বেডেই পড়েছিল। রাতে যখন ঘুম ভাঙলো তখন ঈশান ওর জন্য খাবার এনেছিল। ঈশানের আব্বু আম্মু এসেছিল। এই মুহূর্তে এই শহরেই ঈশিকার তেমন কেউ নেই, তাই এরকম একটা অবস্থায় এই মেয়েটাকে ছেড়ে দিলে কোথায় যাবে? যে মানুষটা ওর জন্য এত কিছু করলো তাকে ছেড়ে যাওয়া কিংবা তাকে একা ফেলে যাওয়াটা কি খুব বেশি শোভা পায়? তার উপর যখন থেকে জানতে পেরেছে মেয়েটা ওকে ভালোবাসে, এতগুলো দিন ধরে ওকে আগলে রেখেছিল, সে মানুষটাকে ছেড়ে কি করেই বা যাবে? আব্বু আম্মুকে বিষয়টা বললে ওরা বুঝতে পারলো যে যে মেয়ে ওকে এত সাহায্য করেছে তাকে ছেড়ে যাওয়াটা কি করে সম্ভব। উল্টো তখন ঈশানের আম্মুই বলেছিল, দেখো আব্বু, ও তোমার অফিসের বস, সেটা ঠিক আছে, কিন্তু দিন শেষে একটা মানুষ, যে মানুষটা তোমাকে এত সাহায্য করেছে,
তার পাশে এই মুহূর্তে আমাদের থাকা উচিত। মেয়েটার এই শহরে কেউ নেই। এখন যদি আমরা ওকে ফেলে রেখে চলে যাই তাহলে কে সামলাবে বলো? আম্মুর এই কথাটা শোনার আগে থেকেই ঈশান দায়িত্ব নিয়েছিল যতদিন না ঈশিকা স্বাভাবিক হয় ততদিন ওর সাথেই থাকবে। ঈশান সেই কথাটা রাখলো, কারণ ঈশিকার যখন জ্ঞান ফিরল তখন খাবার নিয়ে আসলো মেয়েটাকে। খেতে না চাইলেও তখন ওকে হাজার কথা বলে খাইয়ে দিল। ঈশিকা কান্না করতে লাগলে ঈশান ওকে খাওয়ানো শেষ করে চোখের পানি মুছিয়ে দিয়ে বলতে লাগলো, আমরা কেউই সারা জীবন বেঁচে থাকবো না। আব্বু আম্মুকে আগে হলেও যেতে হতো, পরে হলেও। আজকে যেমন আপনার আব্বু আম্মুকে হারালেন, একসময় আমাকেও হারাতে হবে। আর না হলে ওদের আগে আমি চলে যাব, এরকম করেই। ঈশান কথাটা বলে শেষ করতে পারল না। ঈশিকা তার আগে আবার ওকে জাপটে জড়িয়ে ধরল, বুকের মধ্যে মুখ গুজে দিয়ে মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আম্মু আমাকে ছেড়ে চলে গেল বলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? এমন কথা যদি বলো, এরপরে আমি সবাইকে ছেড়ে চলে যাব। তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমিও যদি এখন আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো, আমি যে পাগল হয়ে যাব। তুমি কেন বুঝতে চাইছো না? আব্বু আম্মুর পরে ভালোবাসার জায়গাটা তুমি। আমার এই তুমিও যদি আমাকে ফেলে রেখে চলে যাও তাহলে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেই থাকবে না। ঈশান না চাইতেও ঈশিকাকে বুকের সাথে জড়িয়ে ধরল, মাথায় থুতনি ঠেকিয়ে বলতে আরম্ভ করলো, সত্যি তো এটাই, সবাইকে সত্যিটা মেনে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আজ বাদে কাল আমাদের সবাইকে একে একে যেতে হবে, কেউ আগে কেউ পরে। তাই এইসব বিষয় নিয়ে এত মন খারাপ করলে চলে না। আপনি যেভাবে এই কয়েকটা মাস আমাকে আগলে রেখেছেন, আমি কথা দিচ্ছি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আপনার পাশে থাকবো। আমি তোমাকে পাশে না, আমার জীবনে চাই। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না বলো? তুমি যদি আমাকে ছেড়ে যাও আমি শেষ করে দেবো ঈশান। ওকে বাবা, যাব না। এবার একটু কান্নাকাটি থামান। এত কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। এই নিয়ে 2বার সেন্সলেস হয়েছেন, এখন একটু শান্ত হন। আপনি ঘুমানোর চেষ্টা করেন। আমার কিছু ভালো লাগছে না, সব কিছু এলোমেলো লাগছে। ঘুমাতে পারবো না ঈশান। মনে হবে ঘুমালে তুমি আমাকে ছেড়ে দূরে কোথাও চলে যাবে। আমি জানি তুমি আমাকে রেখে চলে যাবে, তাই না? প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি তোমাকে ছাড়বো না। তাহলে তুমি আমার থেকে আপু আম্মুর মতো দূরে চলে যাবে। না, কোথাও যাব না। এবার একটু শান্ত হন। আচ্ছা ঠিক আছে, আমি এইভাবেই মাথায় হাত বুলিয়ে দিই, আপনি ঘুমানোর চেষ্টা করেন। মেয়েটা কান্না করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে জানে না, তবে ঈশান অনেকক্ষণ যাবৎ ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছিল। ঈশান বুঝতে পারছে মেয়েটার অবস্থা খুবই করুণ, আর এখন ওর বুকে মাথা রেখেছে কেমন যেন শান্তি লেগেছে ঈশিকার। এতগুলো দিন পর মনে হচ্ছে যে কিছুটা শান্তি পেয়েছে। ঈশান জানে এই যোগ্যতা নেই এই মেয়েকে ভালোবাসার, ওর পাগলামির কারণে এতটা কাছে আসা। 2 দিন মেয়েটাকে হসপিটালে রাখা হলো। তারপর হসপিটাল থেকে ফিরতেই ঈশানের আম্মু ঈশিকার বাসায় আসলো। নানাভাবে মেয়েটাকে বোঝানোর চেষ্টা করলো। মেয়েটা কারোর সাথে কথা বলে না। যখন ঈশান একটু কথা বলে তখন নিচে থেকে একটু কথা বলে, তবে কান্নাকাটিটাই বেশি করে। অন্যদিকে অফিসের বেহাল অবস্থা, এলোমেলো অগোছালো হয়ে গেছে। যে যার মতো কাজ করছে, ইচ্ছে হয় করে, না হয় না করে। ঈশান ম্যানেজারকে কয়েকবার কল করে রিকোয়েস্ট করেছে, তাছাড়া একজন পিএর সামর্থ্য নেই তাদের উপর চিল্লাচিল্লি করে জোর করা নিয়ে কাজ করানোর। এই মুহূর্তে ঈশিকার কাছ থেকে সরতেই পারছে না ঈশান, কারণ মেয়েটা এক মুহূর্তের জন্য ওকে কাজ ছাড়া করতে চায় না। যতবার ওর থেকে দূরে যেতে চায় ততবার মেয়েটা কান্নাকাটি জুড়ে দিয়ে বলে ওকে ছেড়ে যেন কোথাও না যায়। এই কয়েকদিন যাবৎ মেয়েটাকে সামনে থেকে কাঁদতে দেখে ঈশানোর চোখের পানি দিয়ে তেমন করে সহ্য করতে পারেনি, তাই ওকে রেখে দূরে যাওয়ার কল্পনা করতে পারেনি ছেলেটা। কেমন যেন অস্বস্তি লাগে। ঈশানের আম্মু 2 দিন থেকে বাসায় চলে গেল। ঈশিকা কারোর সাথেই এখন কথা বলে না, চুপচাপ থাকে আর কান্নাকাটি করে। ভদ্রমহিলাই বা এখানে কতদিন থাকবে? ওকে তো ওদের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই, তার উপর অন্যের বাড়িতে এসে থাকা। ভেবেছিল মেয়েটার একটু সুবিধা হবে সব কিছু স্বাভাবিক হতে, যে সময় লাগবে। তাই ঈশান আম্মুকে বাসায় পাঠিয়ে দিল।
ঈশিকা তেমন কিছু বলল না, তবে ঈশানকে ওর চোখের আড়াল এক মুহূর্ত হতে দিচ্ছে না মেয়েটা। যতবার ঈশান একটু দূরে যায় ততবারই কান্নাকাটি করে। আজ সকালেই বলছিল ঈশান। আচ্ছা শুনুন, অফিসের অবস্থা বেশি ভালো না। আমি বলছি কি, আমি একটু অফিসে গিয়ে না হয় সবার সাথে কথা বলে আসি, সবাইকে একটু রিকোয়েস্ট করে বলে আসি সবাই যেন কাজগুলো তাদের নিজের মতো করে ঠিকঠাক করে একটু করে, না হলে ব্যবসাটা যে পথে বসে যাবে। সব শেষ হয়ে যাক, তারপরে তুমি কোথাও যাবে না, তুমি এখান থেকে এক মুহূর্তও সরবে না। কেন পাগলামি করছেন? আপনি জানেন না এই মুহূর্তে অফিসে যাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ? বললাম না তুমি কোথাও যাবে না। তুমিও যদি আপু আম্মুর মতো আমাকে রেখে যাও, তারপর আর ফিরে না আসো, তখন আমি কাকে নিয়ে থাকবো? তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে নিয়ে সবসময় ভয় থাকি। এটা বললে কি হয়? হায়াত মত সব আল্লাহর হাতে। তাছাড়া একটা অবিবাহিত মেয়ের সাথে একটা অবিবাহিত ছেলেই বা কতদিন থাকতে পারে? এমন করে যদি বাসার বাইরের লোকজন জানতে পারে কিংবা মিডিয়ার লোক জানতে পারলে আপনার আব্বু আম্মুর যতটুকু সম্মান ছিল সেটাও নষ্ট হবে। সবাই উল্টাপাল্টা বলতে আরম্ভ করবে। মানুষের আর কি, ওদের কাজই হচ্ছে এইসব বলা। ঈশিকা চুপ করে রইল। ঈশান মেয়েটাকে অনেকক্ষণ বুঝিয়ে তারপর ঘন্টাখানেকের জন্য অফিসে গেল। সবার সাথে বেশ খানিকটা কথা বলল। অবশ্য ম্যাডামের তরফ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল। এক সপ্তাহ আগেই যার বাবা মা মারা গেছে তাকে কি করে অফিসে আসার কথা বলবে? ম্যাডামের অনুমতি নিয়ে ঈশান অফিসে এসে বলল, সবাইকে অনুরোধ করলো। সবাই বেশ খানিকটা ওকে আশ্বস্ত করলো। ঈশান যখনই অফিস থেকে বেরোবে তখনই ঈশানের নাম্বারে কল আসলো। রিসিভ করতেই ওপাশ থেকে ঈশিকার কান্নাকাটির শব্দ আসলো। ঈশানের বুকের ভিতরটা ধক করে উঠল। মেয়েটা কান্নাকাটি করছে কেন? তারপর কিছু বলতে যাবে তার আগেই ঈশিকা ফুপিয়ে ফুপিয়ে উঠতে লাগলো। তখন ঈশান বলল, এই কি হয়েছে আপনার? এত কান্নাকাটি করছেন কেন? তুমি এখনো আসতেছো না কেন? তুমি এখনই আমার কাছে আসবে, বেশি দেরি করো না শোনো, আমার খুব ভয় লাগছে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ তুমি বাসায় এসো। ঈশান তাড়াহুড়ো করে আধা ঘন্টার মধ্যে বাসায় আসতেই ঈশিকা দৌড়ে এসে ওকে জাপটে জড়িয়ে ধরল। কতক্ষণ যাবৎ মেয়েটা ওকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদল। ঈশান ছাড়ানোর চেষ্টা করলেও ছাড়ল না। শেষে মেয়েটাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখতে হলো। অন্যদিকে ঈশান গত এক সপ্তাহ যাবৎ বাসায় যেতে পারছে না, তাই ভেবেছে আজকে অন্তত মেয়েটাকে বুঝিয়ে বাসায় যাবে। বাসায় যাওয়ার কথা বলতেই ঈশিকার আবার সেই কান্নাকাটি জুড়ে দিল। তখন ঈশান উপায় না পেয়ে চুপ করে রইল। এরই মাঝে ঈশানের নাম্বারে কয়েকবার কল আসতেই ঈশিকা ফোনটা নিয়ে দেখলো আম্মু কল করেছে। মেয়েটা রিসিভ করে বলতে আরম্ভ করলো, আন্টি আমি জানি না ঈশান তোমাদের বলেছে কিনা, কিন্তু আমি তোমার ছেলেকে না খুব বেশি ভালোবাসি। জানি এই মুহূর্তে আমার মুখ থেকে এইসব কথা শুনে অবাক হচ্ছ। আমি ওকে ছাড়তে চাইছি না। জানো, সেদিন যখন আব্বু আম্মু বাইরে গিয়েছিল আমাকে বলেছিল যে ওরা বাইরে থেকে এসে আমার সব কথা শুনবে। আমি ঈশানকে কথা দিয়েছিলাম আব্বু আম্মুকে রাজি করিয়ে তারপর ওকে রাজি করাবো, কিন্তু তার আগেই সব কিছু হারিয়ে গেল। ও দূরে গেলে আমার মনে হচ্ছে ও আর আমার কাছে ফিরে আসবে না। তোমরা আমার কাছ থেকে ওকে কেড়ে নিও না প্লিজ। তোমাদের কোথাও যেতে হবে না, এখন থেকে তোমরাও আমার সাথে থাকবে। তোমরা যদি চলে যাও তাহলে আমি কার জন্য বাঁচবো বলো? তোমাদের ছেলেকে যদি আমার কাছ থেকে নিয়ে যাও, আমার বাচ্চার ইচ্ছেটাই যে শেষ হয়ে যাবে। মেয়েটার এরকম কান্নাকাটিতে আম্মু কিছু বলতে পারল না। সন্ধ্যার মুখে ঈশানের বোন আসলো। মেয়েটাকে এখন থেকে এখানেই রাখবে বলে সিদ্ধান্ত হলো। বোন এখানে থেকেই কলেজে যাওয়া আসা শুরু করলো। দিনের বেশিরভাগ সময় ঈশিকার সাথে কাটায়। মেয়েটার সাথে ঈশিকার একটা ভালো সম্পর্ক তৈরি হলো। মেয়েটাও বেশ বন্ধুসুলভ আচরণ করলো, যার কারণে মেয়েটা একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করলো। এক মাসের মাথায় ঈশিকা সম্পূর্ণভাবে স্বাভাবিক হলো। তারপর ঈশানের বোন বাসায় চলে গেছে। আর ঈশান চলে যেতে চাইলে ঈশিকা সেই আগের মতোই বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করলো। সেদিন ওকে অনেক বুঝিয়ে অফিসে গেল। সবার সাথে ঈশিকা কথা বলল। তারপর ঈশানের বাসায় যাওয়ার জন্য বললে ঈশান মেয়েটাকে নিয়ে বাসায় পৌঁছলো। বাসায় যাওয়ার পর যে ঈশিকা এমন কিছু বলবে ঈশান জানতো না। ঈশানের আব্বু আম্মুকে অনেক রিকোয়েস্ট করলো যেন ওদের দুজনের সম্পর্কটা মেনে নেয়। সম্পর্ক বললে ভুল হবে। ঈশিকা ঈশানকে বিয়ে করার প্রস্তাবটা দিল। ঈশান সেটা জানতো না। ঈশান চুপ করে রইল, মাথা নিচু করে ছেলেটা মেয়েটার কথাগুলো শুনতে লাগলো।
ঈশিকা কান্নাকাটি করে ঈশানের আম্মুর হাত ধরে তখন বলতে আরম্ভ করলো। আন্টি, আব্বু আম্মু চলে যাওয়ার পর আমার বেঁচে থাকার মানেটাই শেষ হয়ে যাচ্ছিল। ঈশান আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। এই একটা মাস ও যতটা আমাকে খেয়ালে রেখেছে, একটা বাচ্চা তার মায়ের কাছে ঠিক ততটাই নিরাপদভাবে থাকে। আমি ওকে অনেক আগে থেকেই ভালোবাসি। তারপর তারপর যখন সেদিন বুঝতে পারলাম, আর তারপরে এরকম কিছু হয়ে গেল। আমি ওকে হারাতে চাই না। বড় লোকের মেয়ে বলে আমাকে তোমরা ভুল বুঝো না প্লিজ। আমার জীবনে তো এখন আর কেউ নেই। এই শহরে আমার আত্মীয় স্বজন কিংবা আপন বলতে তোমরা ছাড়া আর তেমন কেউ নেই। আমার জীবনের সবচেয়ে বড় আর ভালোবাসার জায়গাগুলো আমি হারিয়ে ফেলেছি। আর শেষের সব কিছু, সবচেয়ে বেশি ভালোবাসা যেটুকু আছে সেটুকু ঈশান। ওকে যদি তোমরা আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও, তাহলে আমি খড়কুটোর মতো স্রোতে ভেসে যাব। দয়া করে তোমরা ওকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ঈশানের মতো একটা বন্ধু। আমি হারাতে চাই না। আমার মনে হয় আমি ওকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবো। দেখো, আমি অনেক ভালো থাকবো ওকে নিয়ে। তোমরা এটুকু দয়া করো আমার উপরে। ঈশান কোনো কথা বলছে না। ঈশিকা কান্না করলো। তারপর শেষে ঈশানের আব্বুর পায়ে হাত দিতে গেলে তখন আব্বু ওকে উঠিয়ে বসালো। তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এসব কথা বলতে হয় না মামুনি। হায়াত মমতা আল্লাহর হাতে, আর আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তুমি যেটা চেয়েছো সেটাই হবে। তবে একটা কথা, আমার ছেলের জীবনে অনেক কষ্ট করেছে। আমাদের জন্য তুমি যেমন ওকে সাহায্য করেছো, বিপদে দিনে বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছো, তেমনি ও তোমার পাশে ছিল। তাই আমি চাই সারা জীবন তোমরা পাশে থাকবে। আর এখন তোমার লাইফের সিদ্ধান্ত নেওয়ার মতো আর কেউ নেই। তুমি একমাত্র আছো, তাই তোমার সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি। তবে আমার একটু আশা থাকবে, তুমি কখনো ওকে ছাড়বে না। আর যদি তেমন কিছু করো, তাহলে জানবে পুরো একটা পরিবার তোমার জন্য কষ্ট পেয়েছে। না না আঙ্কেল, কখনো ছাড়বো না। একমাত্র মৃত্যুই আমাকে ওর থেকে আলাদা করতে পারবে। এখন ও যেমন আমি, তেমনটা আমার সবটাও। দেখো, আমি ওর সাথে সংসার করে ওকে ভালোবেসে সবাইকে বুঝিয়ে দেব। একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলের সাথে একটা বড় লোক পরিবারের মেয়ে থাকতে পারে। এতে দোষের বা অন্যায়ের কিছু নেই। সমাজের মানুষ যা ইচ্ছে তাই বলুক, কিন্তু ভালোবাসাটাই জীবনের সবচেয়ে বড় বিষয়। সেটা ওর আর আমার বিয়ের পরে আমি বুঝিয়ে দেব। ঈশিকা ঈশানের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কোনো কথা বলছে না দেখে এবার আব্বু বলতে লাগলো, ঈশান, তুমি কি বলো? আপু, তোমরা যা বলো সেটাই হবে। তারপরে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? এবার ঈশিকার এমন কথা শুনে ঈশানের বোন জিহ্বায় কামড় দিয়ে তারপর মেয়েটার কাছে এসে বলতে আরম্ভ করলো, তোমাদের মনে হয় আলাদা স্পেসের খুবই প্রয়োজন, তাই না? চলো, আমি তোমাদের একটা রুম দেখিয়ে দিই। সেখানে গিয়ে তুমি ভাইয়ের ক্লাস নাও। ঈশিকা একটু মিষ্টি হাসলেও তারপর ঈশিকার হাত ধরতেই ও উঠে দাঁড়ালো। ঈশানের হাত ধরে ওর বোন টানতে টানতে একটা রুমে নিয়ে এসে দরজাটা লাগিয়ে দিল। ঈশান কিছুটা চমকে উঠল। এই ভদ্রমহিলা যে এখন ওর কি অবস্থা করবে তার ঠিক নেই। ঈশান এবার মেয়েটার দিকে তাকাতেই দেখলো ওর চোখে পানি টলমল করছে। এবার ঈশান ওর দিকে তাকাতেই ঈশিকা এগিয়ে এসে ছেলেটার শার্টের কলার ধরলো আর মুখের কাছে মুখটা এনে বলতে লাগলো, তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? না, মানে আসলে ঈশিকা ঈশানকে আর কথা বলার সুযোগ দিল না। ও ঠোঁট জোড়া নিজের দখলে নিল। মিনিট পাঁচেক পরও ছেড়ে দিতেই ঈশিকা ঈশানের বুকে মুখ লুকিয়ে বলতে লাগলো, ভালোবাসা আর না বাসো, আজকে থেকে সিনিয়র মেয়েটার সাথেই তোমাকে থাকতে হবে। ভালো এখন বাসো না, কিন্তু বিয়ের পরে বাসবে। আর ভালো না বাসলে আমাদের ভবিষ্যতের বাবু আসবে কি করে? ঈশান আর উপায় না পেয়ে এবার মেয়েটাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরল। আর তাতেই ঈশিকার মুখে হাসি ফুটে উঠল। ঈশান মেয়েটার মাথার চুলে ভাঁজে চুমু দিয়ে বলতে লাগলো, ভালোবাসি কিনা জানি না, তবে তুমি যখন আমায় জড়িয়ে ধরতে না, আমার খুব শান্তি লাগতো। মনে হতো সব সময় তুমি যদি আমাকে এমন করে জড়িয়ে ধরে রাখো। রাখবো তো, এখন থেকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে রাখবো। হ্যাঁ, ওই কার্যক্রম বাদ দিয়ে এসবই তো করবে। এত কাজ কাজ করো কেন? কাজ করলে রোম্যান্স করবো কখন বলো? বিয়েটা হতে দাও, 1 মাস যাবত শুধু রোম্যান্সই করবো, তারপর তো কাজকর্মের কথা ভাবা যাবে। তাই? হ্যাঁ তাই। এখন বলো, কি বলবো? আই লাভ ইউ বলো। হ্যাঁ, আই লাভ ইউ ট্রু তো।
আমি বলিনি, তোমাকে বলতে বলেছি। বললাম তো। বলবে কিনা তাই বলো, না হলে কিন্তু। ঈশিকা ছেলেটার বুক থেকে মুখটা তুলে ওর মুখের দিকে তাকিয়ে কথাটা বলতেই ঈশান কথাটা সম্পন্ন করতে দিল না। তার আগেই ও ঠোঁট জোড়া বন্ধ করে দিল। মেয়েটা ঈশানের চুলগুলো আঁকড়ে ধরল, তারপর খুব শান্ত হয়ে ওর আদুরের স্পর্শগুলো অনুভব করতে লাগলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।